আজকে আমাদের আলোচনা অ্যাডজেক্টিভ। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? স্যার আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছুই ক্লিয়ার, আপনি শুরু করে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমাদের আজকে আলোচনা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা এই শব্দ দিয়ে শুরু করি। সবাই একটু বলেন তো, এই অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। নাউন স্যার। ইয়েস, নাউন। থ্যাংক ইউ। অ্যাডজেক্টিভ, প্রথমত আমাদের অ্যাডজেক্টিভ থেকে যে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি। কারণ অ্যাডজেক্টিভের সংজ্ঞার মাঝে পুরো অ্যাডজেক্টিভটা নিহিত। এই জন্য আমাদের এই সংজ্ঞাটা খুব ভালোভাবে বুঝতে হবে। অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? ডেফিনিশন: যে সকল ওয়ার্ড নাউন অ্যান্ড প্রোনাউনের পূর্বে বা পরে বসে, সাধারণত পূর্বেই বসে, সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বেই বসে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে যখন বলবে তখন এই অ্যাডজেক্টিভটা অ্যাপোজিটিভ হিসেবে ইউজ হয়। কি হিসেবে ইউজ হয়? অ্যাপোজিটিভ। গতকালকে আমরা একটা উদাহরণ দেখেছিলাম। তো এইটা আমরা কনসেপ্ট ক্লিয়ার হবো ইনশাআল্লাহ ভিতরে গিয়ে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে। কোথায় বসে? পূর্বে বসে। নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে কি করবে? ওই নাউনকে কি করবে? মডিফাই করবে। পূর্বে বা কোথায় বসে? পরে বসে। নাউন এন্ড প্রোনাউনের কি বুঝায়? দোষ গুণ বুঝায়, সংখ্যা বুঝায়, পরিমাণ বুঝায়, অবস্থা ইত্যাদি বুঝায়। সেই সকল ওয়ার্ডকেই কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। এই সংজ্ঞার মাঝে অ্যাডজেক্টিভের প্রকারভেদ বলি আর যাই বলি সবকিছু আছে। এখন কথা হচ্ছে অ্যাডজেক্টিভ আসলে কি? অ্যাডজেক্টিভ একটা কোয়ালিফাইং ওয়ার্ড। মডিফাইং এন্ড কোয়ালিফাইং। এখন কথা হচ্ছে এই জায়গা থেকে সাধারণত কোশ্চেন হয়ে থাকে, যদি মডিফাইং এবং কোয়ালিফাইং একটা মানে একটা নৈর্ব্যক্তিকের অপশনে দুইটা থাকবে না। যদি দুটো থাকেই তাহলে অবশ্যই কোয়ালিফাইং, এটা আমাদের অ্যান্সারটা চুজ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভকে মডিফাইং বা কোয়ালিফাইং অর্থাৎ মডিফায়ার বলা হয়। অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এন্ড প্রোনাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে। নাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে কি করে? মডিফাই করে। আমি আশা করছি এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি। এখন উদাহরণের দিকে যাওয়া যাক। আমিনা ইজ আ বিউটিফুল গার্ল। এইখানে গার্ল হচ্ছে নাউন এবং বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। কি কারণে অ্যাডজেক্টিভ? কারণ এই যে গার্ল কেমন, এই গার্লের গুণ বর্ণনা করেছে। গুণ বর্ণনা কি করেছে? কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। এটা কি বোঝাচ্ছে? দোষ বা গুণ। দোষ বা গুণ কেন বলা হচ্ছে? এইখানে খারাপও গুণ বোঝাতে পারে, গুণ খারাপও হয় আবার ভালোও হয়। পরেরটাতে আমরা একটু যাই। তারপর বলছে আই ডোন্ট লাইক দ্যাট বয়। এইখানে আমরা খেয়াল করছি যে বয় এখানে নাউন এবং দ্যাটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আমরা গতকালকে প্রোনাউনের ক্লাসে পড়েছিলাম যে দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এইখানে এটা দ্যাট হচ্ছে প্রোনাউন হয়, কিন্তু এইখানে এটা অ্যাডজেক্টিভ কেন? আমরা জানি নাউনের পূর্বেই বসে বসে ওই নাউনকে কি করে? মডিফাই করে। হ্যাঁ, বা ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য উপস্থাপন করে। সেটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এইখানে কোন ছেলে? ওই ছেলে। যার ফলে এখানে দ্যাটটা হচ্ছে এখানে কি? অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে দেখি হি গ্যাভ মি 5 ম্যাঙ্গোস। এখানে খেয়াল করি এই যে 5, এই আপনি শব্দ কি আপনার ফোনটা একটু ঘুরাই দিবেন? যে ঘুরাই। আচ্ছা, এইখানে বন্ধ, ফোনটা চার্জে লাগাইছে তো এই জন্য আমার উল্টা হলো। এই শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? ম্যাঙ্গো, আমের সংখ্যা বোঝাচ্ছে। এখন এই বিষয়টা আমরা ক্লিয়ার হই। এই যে দেখেন, অ্যাডজেক্টিভের সংখ্যার মানে সংজ্ঞার মাঝে আছে কিনা? ডেফিনেশনের মাঝেই কিন্তু আছে। কি বোঝায়? সংখ্যা বা পরিমাণ বা অবস্থা, যেটাই বুঝাক এই কয়টা বুঝালে অবশ্যই সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এইখানে মনে রাখতে হবে এই 5 একটা ডিটারমিনারও, কিন্তু সকল ডিটারমিনার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। এই জায়গায় এই 5টা কেন অ্যাডজেক্টিভ? কারণ এই নাউনের সংখ্যা বোঝাচ্ছে। আমি আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এরপরে দেখি আমরা দেয়ার ইজ লিটল টাইম ফর প্রিপারেশন। এখন এখানে খেয়াল করি একটু আমরা, এই যে লিটল, লিটল এই শব্দটা কি করেছে? পরের যে টাইম, এটা হচ্ছে নাউন, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। কারণ নাউনের পূর্বে বসে, এই নাউনের পূর্বে বসে এই লিটলটা কি করেছে? এটাকে মডিফাই করেছে। কিভাবে?
দেয়ার ইজ লিটল টাইম, এইখানে লিটল বলতে বোঝাচ্ছে অল্প সময়। কি বুঝিয়েছে? অল্প সময়, যার ফলে এখানে এই লিটলটাকে পরিমাণ বুঝাইছে। কি বুঝাইছে? পরিমাণ। তাহলে আমি আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটাই হচ্ছে পুরো অ্যাডজেক্টিভকে রিপ্রেজেন্ট করে। আমি আশা করছি আপনারা এই অংশটুকু একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমরা পরের অংশটুকুতে যাই। আচ্ছা, এইখানে আমরা একটা উদাহরণ দেখি। সাইদ ইজ লেজি। এখানে এই যে এই শব্দটা কি আছে, যে লেজি বলতে কি বোঝাচ্ছে? যে অলস, বা আমরা এখানে অলসই বলতে পারি। যে এটা কাকে বর্ণনা করতেছে? সাইদকে বর্ণনা করতেছে, সাইদের একটা গুণ বোঝাচ্ছে। পরে সে বলবো। ফাস্ট হতে পারতো, বা সে লেজি। হ্যাঁ, আমি আশা করছি এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে এইখানে আমি আবারও আপনাদের দেখাচ্ছি, এখানে বিউটিফুল, আবার দ্যাট, ফাইভ, লিটল, লেজি, এই প্রত্যেকটা শব্দ এখানে এক একটা অ্যাডজেক্টিভ। ওকে, মালাই কি খাওয়া? অ্যাডজেক্টিভ কি কি প্রকাশ করে? খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাডজেক্টিভ সাধারণত মতামত বা গুণাগুণ প্রকাশ করে, যেটাকে ইংলিশে বলা হয় কোয়ালিটি বা অপিনিয়ন। দেখেন, নাইস, বিউটিফুল, গুড, ব্যাড, প্রিটি। গত বছর মানে এর আগের বিসিএস এ একটা প্রশ্ন ছিল, প্রিটি এটা কোন পার্টস অফ স্পিচ? এখন বিষয় হচ্ছে, কিছু কনফিউশনাল কোশ্চেন থাকে হ্যালো ভাই, যেগুলো আসসালামু আলাইকুম। কোন পার্টস অফ স্পিচ নির্ণয় করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখন এই প্রিটি, এই শব্দটার বিভিন্ন রেফারেন্স আছে। যখন এটা শব্দ হিসেবে আমরা পার্টস অফ স্পিচ নির্ণয় করতে যাব, দেখা যায় যে 12 শতাব্দীতে একজন রাইটার এই প্রিটি শব্দটা তিনি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছিলেন, এবং যেটা হচ্ছে গ্রামারে অ্যাডজেক্টিভ হিসেবেই সংজ্ঞায়িত করা হয়েছিল। আবার 15 শতাব্দীতে দেখা গেছে আরেকজন লেখক, তার একজন সাহিত্যিক তার হচ্ছে সাহিত্যে তিনি এটা অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে ইউজ করেছিলেন। তো এই যে দুইটার মাঝে স্যার আপনি মিউট হয়ে গেছেন মনে হয়। আচ্ছা, আমি এখন কথা বললাম পিটি নিয়ে, আপনারা একটু আমাকে বলবেন যখন আমার কথা শোনা যাবে না, আমি তো ক্যামেরার পিছনে আছি, আপনারা একটু কাইন্ডলি আমাকে বলবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এইখানে আমরা একটু খেয়াল করি যে পিটি নিয়ে কথা বলছিলাম, আপনারা এটা কি শুনতে পেরেছিলেন? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে অ্যাডজেক্টিভ তাহলে গুণ বা মতামত বা অপিনিয়ন প্রকাশ করে। এরপরে আমরা দেখি সাইজ, শেপ, বিগ, স্মল, লং, শর্ট, এগুলো বুঝাবে। এরপরে আমরা খেয়াল করি শেপ, আকৃতি বুঝাই। এটা হচ্ছে সাইজ মানে আকার, আর হচ্ছে শেপ মানে হচ্ছে আকৃতি। স্ট্রেংথ, কাভার্ড, রাউন্ড। এরপরে আমরা দেখি এজ, বয়স বুঝায়, ওল্ড, ইয়ং। হ্যাঁ, এরপর আমরা খেয়াল করি টেম্পারেচার, তাপমাত্রা বুঝায়। এখন কথা হচ্ছে, এগুলো কি অ্যাডজেক্টিভের প্রকারভেদ? না, অ্যাডজেক্টিভ এগুলো প্রকাশ করে, এগুলো এক্সপ্রেস করে। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রকারভেদ না। এরপরে খেয়াল করি টাইম, সময়কে নির্দেশ করে, লেট, তারপর হচ্ছে আর্লি। স্যার জি। স্যার যদি মানে এই যে ওয়ার্ড গুলো আছে দুইটা যদি একসাথে থাকে তখন কি দুইটাই অ্যাডজেক্টিভের কাজ করবে? আচ্ছা, আমি এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। দেখেন, এখন সেটা কখন কি হিসেবে কাজ করবে, তাই না? যদি এরকম থাকে যে যেমন হি ইজ কোয়াইট বিউটিফুল বয়। এখন কথা হচ্ছে, এখানে এখানে একটা আর্টিকেল এজ, এ দিই। এখন এখানে এই যে কোয়াইট, এই শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে, আবার কি হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। কিন্তু আমাদের দেখতে হবে যে এই শব্দটা এই বিউটিফুলের কোনো মাত্রা, পরিমাণ বা কোনো কিছু প্রকাশ করেছে কিনা। এটা ডিপেন্ড করবে যে পাশাপাশি যদি দুইটা শব্দ থাকে। ধরেন এখানে কোয়াইট বলতে কি বোঝাচ্ছে? সম্পূর্ণ। এখানে এই যে এই সম্পূর্ণ, কি সম্পূর্ণ সে, না সম্পূর্ণ বিউটিফুল? আমাদের এইভাবে থিঙ্ক করতে হবে যে সম্পূর্ণ সে নাকি সম্পূর্ণ বিউটিফুল, নাকি সম্পূর্ণ বয়। যেখানে এখানে আমাদের বোঝাচ্ছে যে এখানে বিউটিফুলকে এটা বর্ণনা করতেছে, তখন এটা হবে
অ্যাডভার্ব। আমাদের দেখতে হবে পাশাপাশি দুইটা শব্দ যদি বসে, দুইটা অ্যাডজেক্টিভ বসে, তখন আমাদের দেখতে হবে যে একটা শব্দ আরেকটা শব্দ কি কি বর্ণনা করতেছে কিনা, সেটার মাত্রা, গুণ বা কোনো কিছু প্রকাশ করতেছে কিনা। যদি করে তাহলে একটা অ্যাডভার্ব হবে আর একটা অ্যাডজেক্টিভ হবে। আর যদি দেখা যাচ্ছে দুইটা মিলে একটা অর্থ প্রকাশ করেছে, তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আচ্ছা, আপনি কি এই স্যার বিষয়টা বুঝতে পারছেন? স্যার একটা সেন্টেন্সে যেমন এ প্রিটি লিটল বেবি, স্যার এখানে লিটলও আছে আবার প্রিটিও আছে, আচ্ছা, এ এটা দিয়ে একটু দেখাবেন। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি আমি। দেখেন, এই প্রিটি লিটল বেবি আর কোয়াইট বিউটিফুল বেবি একদম 100% হুবহু সেম এক্সাম্পল। আচ্ছা, তারপর আমি বিষয়টা একটু দেখাই। এ প্রিটি লিটল বেবি, এখানে আমাদের খেয়াল করতে হবে যে এইখানে হচ্ছে বেবিটা নাউন, লিটল দ্বারা কাকে বর্ণনা করা হয়েছে? বেবিকে। তার মানে এখানে বেবি হচ্ছে নাউন, লিটল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে প্রিটি কাকে বর্ণনা করতেছে? প্রিটি। এই প্রিটি শব্দটা এখানে হবে অ্যাডভার্ব। এই প্রিটি শব্দটা হবে এখানে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হবে? এখানে দুইটা নিয়ম আছে, আমি একটু বিষয়টা ক্লিয়ার করতেছি। প্রথম হচ্ছে এ প্রিটি লিটল, কেমন লিটল? প্রিটি লিটল। এটা কিন্তু জাস্ট সরাসরি কিন্তু বেবিকে মডিফাই করেনি যে প্রিটি বেবি, এটা কিন্তু না। কেমন লিটল? প্রিটি লিটল। হ্যাঁ, এবং আরেকটা বিষয় এখানে আছে, আমি একটু ক্লিয়ার করতেছি, দেখেন তাহলে বুঝতে পারবেন। একটা জেনারেল রুলস আছে আমাদের, আমি একটু ওইদিকে যাচ্ছি। দেখেন, যদি এরকম হয় ডিটারমিনার প্লাস একটা ওয়ার্ড থাকে মাঝখানে, একটা ওয়ার্ড, এরপরে যদি ফুল স্টপ থাকে, প্রিপজিশন থাকে অথবা ভার্ব থাকে, হ্যাঁ, অন্য যে কোনো ওয়ার্ড, তাহলে এই একটা শব্দ হবে নাউন। উদাহরণ দেখেন, দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড। এখানে খেয়াল করেন প্রিপজিশন, এখানে হচ্ছে দা হচ্ছে কি, এখানে দা হচ্ছে ডিটারমিনার। খেয়াল করেন, একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন, খুবই সহজ। এখানে দি হচ্ছে কি, ডিটারমিনার, আর এই যে এটা হচ্ছে প্রিপজিশন। তার মানে এই যে গোটা কি কোন পার্টস অফ স্পিচ হবে? এটা হবে অবশ্যই নাউন। আচ্ছা, এইটা পড়ানোর পর আমি আরেকটা কথা বলবো, যে সকল ক্ষেত্রে যে এটা অ্যাকুরেট হবে তা না, কারণ এখানে আবার ঝামেলা আছে, ওইটার দিকে আমরা এখন যাচ্ছি না, এটা আমরা পড়ি। এরপরে দেখি আমরা ডিটারমিনার, খেয়াল করি একটু আমরা। ডিটারমিনার এরপরে যদি একটা ওয়ার্ড হয় এবং দুইটা ওয়ার্ড হয়, মানে টু ওয়ার্ড হয়, এরপরে ফুল স্টপ, প্রিপজিশন অথবা ভার্ব হয়, তাহলে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় ওয়ার্ডটা হবে কি, নাউন। এরপরে আমরা একটু খেয়াল করি, দেখি, যেমন হি ইজ ভেরি, হি ইজ ভেরি, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড বয়। এইখানে খেয়াল করেন তো। আচ্ছা, এখানে আমরা এটা একটু কেটে দিই। হি ইজ এ ট্যালেন্টেড বয়, হি ইজ এ ট্যালেন্টেড বয়। এখন এখানে একটু খেয়াল করেন তো, যে এইখানে দেখেন এটা হচ্ছে কি ডিটারমিনার, এরপর কয়টা শব্দ আছে? ট্যালেন্টেড এবং বয়। তাহলে এখন খেয়াল করেন তো, এই যে ট্যালেন্টেড শব্দটা দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে বয়কে বোঝাচ্ছে না? এবং ডিটারমিনার পর কয়টা শব্দ আছে? দুইটা শব্দ। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন। আমি আশা করছি আপনি এই অংশটুকু অন্তত বুঝতে পেরেছেন। এরপরে একটু আমরা দেখি যে ডিটারমিনার, একটু আমরা খেয়াল করি। ডিটারমিনার এরপরে যদি হয় ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, থ্রি ওয়ার্ড, এরপরে যদি ফুল স্টপ হয় অথবা প্রিপজিশন হয় অথবা কি হয়, অথবা যদি এইখানে ভার্ব হয়, অথবা আমরা বলতে পারি যে আরেকটা সেন্টেন্স শুরু হয়, হ্যাঁ, বা কনজাংশন হয়, তাহলে প্রথম ওয়ার্ডটা কি হবে? দেখেন, এই প্রথম ওয়ার্ডটা কি হবে? প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। দ্বিতীয় ওয়ার্ডটা হবে কি? অ্যাডজেক্টিভ। এবং তৃতীয় ওয়ার্ডটা হবে কি? নাউন। যেমন ওই যে আপনি যে সেন্টেন্সটা বললেন, যেমন ধরেন
ইট ইজ এ কোয়াইট প্রিটি বেবি। এখন মিলান তো, দেখেন তো বুঝতে পারেন কিনা। তাহলে এখানে এই যে ডিটারমিনার হচ্ছে এ, একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ। যদি দেখা যায় কোন ওয়ার্ড কাকে মডিফাই করেছে, এখানে অর্থেরও একটু বিষয় আছে। ইংরেজির সবচেয়ে বড় রুলস হচ্ছে অর্থ করতে পারা, ইংরেজির সবচেয়ে বড় রুলস। তাহলে কোয়াইট, কেমন কোয়াইট? প্রিটি কোয়াইট। এরপরে দেখেন যে এই যে বেবি, প্রিটি বেবি, সেম। এই কারণ এটা আমি কেন এইভাবে দিলাম, কারণ এই পিটি শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এইখানে এই পিটি শব্দটা কাকে মডিফাই করেছে? বেবিকে। হ্যাঁ, এই অনুযায়ী এটা ঠিক আছে। আচ্ছা, একটু মানে কথা বলবেন আমার সঙ্গে, বুঝি নাই, কি বিষয়টা? প্রিটি শব্দটা কোন পার্সোনাল লিখে দেন তাহলে বুঝবো। ও আচ্ছা, তিনটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ এই প্রিটিটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। হ্যাঁ, যার ফলে এটা কি? নাউনকে মডিফাই করেছে। হ্যাঁ, নাউনকে মডিফাই করেছে, যার ফলে এটা অ্যাডজেক্টিভ। এবং এই কোয়াইটটা মডিফাই করেছে প্রিটিকে, যার ফলে এটা অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব কাকে মডিফাই করে। অ্যাডভার্ব মডিফাই করে একটা সেন্টেন্সের অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে, ভার্বকে, পুরো সেন্টেন্সকে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখনই পার্টস অফ স্পিচ নির্ণয় করতে যাব, যখন আমাদের কনফিউশন হবে, তখন এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভের ক্ষমতা আছে চারজনকে মডিফাই করা। অ্যাডভার্বের, আবার বলছি, অ্যাডভার্ব চারজনকে বা চারটা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ মাত্র দুইটা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আমরা শুরুতেই দেখেছি কাকে? নাউন এবং প্রোনাউনকে। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? সেম আর একটা এক্সাম্পল দেন। এই বাক্যটা লেখেন, প্রিটি লিটল বেবি, ইট ইজ আচ্ছা, এ, ওই 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 স্লাইডে যান, ওই 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 হ্যাঁ, এই সেম এ পর্যন্ত থাক, এ হ্যাঁ, পর্যন্ত থাক। এই কোয়াইট প্রিটি বেবির জায়গায় লেখেন প্রিটি লিটল বেবি, ওই যে মালিহা যে এক্সাম্পলটা দিয়েছিল। হ্যাঁ, ইট ইজ আ প্রিটি লিটল বেবি। মালিহা একটু বলক, মালিহার কাছ থেকে শুনতে চাই যে এখানে এই বাক্যে প্রিটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। মালিহা বলো। জি, বলেন এটা এখানে হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রিটি অ্যাডভার্ব লেখেন স্যার নিচে। লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বেবি হচ্ছে নাউন। বেবি হচ্ছে নাউন। ওকে, অন্য থ্যাংক ইউ। কেউ মালিহা বুঝতে পেরেছে, বোঝা গেল। অন্য বাকি সবাই বুঝতে পেরেছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝছি স্যার। সবাই কি বুঝেছেন? স্যার। জি, থ্যাংক ইউ। আমরা তাহলে পরেরটাতে একটু চলে যাই। আচ্ছা, এরপরে আমরা দেখি কালার, রেড, ব্লু, গ্রিন, ব্রাউন, তারপরে ম্যাজেন্ডা, পার্পল। এগুলো এগুলো কি হয়? এগুলো হচ্ছে কিসের? কালার। এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। আবার এগুলো নাউন হয়, কখন হয় সেটা পরের বিষয়, আমরা পরে দেখবো। যেমন খেয়াল করেন যে যদি বুঝাই অরিজিন, তাহলে কি হবে? বাংলাদেশি, আমেরিকান। এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভের মধ্যে আমরা পড়বো, অ্যাডজেক্টিভের মধ্যে এগুলো সবই আছে। এরপরে আমরা খেয়াল করি ডিস্টেন্স, দূরত্ব যদি বোঝায়, লং, শর্ট, নিয়ার, ফার। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ স্যার সাধারণত। আমার একটা প্রশ্ন আছে, জি, টপিক চেঞ্জ করার আগে ছাত্রদেরকে একটু যে কি সময় দিবেন 3 সেকেন্ড। প্রশ্ন আছে কিনা, যেমন আগের স্লাইডে আমার একটা প্রশ্ন আছে। এই যে জাতীয়তা গুলো নর্মালি অ্যাডজেক্টিভ প্রকাশ করে, আবার একটু আগে যে রুলস দিলেন যে নাউনের আগে দুইটা শব্দ থাকলে ইমিডিয়েট আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। তাহলে এখন সেই হিসেবে আমি যদি বলি যে বিউটিফুল বাংলাদেশি বয়, একটু লেখেন স্যার, বিউটিফুল বাংলাদেশি বয়। গার্ল লেখেন, গার্ল, বিউটিফুল গার্লটাই হয়, বিউটিফুল বাংলাদেশি গার্ল। তাহলে এখানে বাংলাদেশিটা নাউন কনফার্মলি বোঝা যাচ্ছে। সরি সরি, বয় বাংলাদেশি বয়, গার্ল। গার্ল। এখানে এই গার্ল শব্দটাকে বাংলাদেশিটা মডিফাই করেছে, এই জন্য বাংলাদেশিটা অ্যাডজেক্টিভ, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কিন্তু রুলস অনুযায়ী বিউটিফুলটা কি তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে? স্যার, এইখানে রুলস অনুযায়ী এটা অ্যাডভার্ব হবে না। আর এই যে কেন অ্যাডভার্ব হবে না, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে এইটা, মানে। আর এই যে এখানে বাংলাদেশিটা হচ্ছে কি, এখানে অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল বাংলাদেশি দুইটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বিউটিফুল বাংলাদেশি, এই দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ।
আর এই যে গার্ল হচ্ছে এখানে নাউন। তাহলে এই রুলসটা এখানে কেন মিললো না? ওই যে একটু আগে যেটা ছিল যে জি প্রিটি লিটল গার্ল। হ্যাঁ, এটা আমি ক্লিয়ার করছি, একটু আমরা দেখি। যেমন হি হ্যাজ লস্ট হিজ ওয়াকিং স্টিক। এখন এখানে আমরা খেয়াল করি ওয়াকিং এবং স্টিক দুইটাকে আলাদা বোঝাচ্ছে নাকি ওয়াকিং স্টিক দ্বারা একটা লাঠিকে বোঝাচ্ছে? এটা একটা লাঠিকে বোঝাচ্ছে। একটা লাঠিকে বোঝাচ্ছে। এখন এখানে বিউটিফুল বাংলাদেশি, এই দুইটা মিলে আমরা একটা ফ্রেজ ধরতে পারি বা একটা কম্পাউন্ড আমরা ফ্রেজ ধরতে পারি যে দুটাই এই গার্লকে হচ্ছে সরাসরি ডিসক্রিপ করতেছে, যার ফলে দুটাই হবে অ্যাডজেক্টিভ। মানে বিউটিফুল বাংলাদেশি দুইটা একসাথে ধরবো না বাংলাদেশি গার্ল এই দুইটা একসাথে ধরবো? আচ্ছা, বাংলাদেশি গার্ল আমরা এটাকে ধরতে পারি, এইভাবে ধরতে পারি, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, তখন এটা তখন কম্পাউন্ড নাউন। আর যদি আমরা ফ্রেজ ধরি তাহলে বিউটিফুল এবং বাংলাদেশি, তখন এই দুটো হবে ফ্রেজ, ফ্রেজ হিসেবে এই গার্লকে মডিফাই করবে। আর যদি আমরা আলাদা আলাদা করে ধরি তাহলে হচ্ছে এই দুটো হবে অ্যাডজেক্টিভ আর এইটা হবে গার্ল। যদিও এই জায়গায় আলাদা করে ধরার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই আমি বলি, বিষয়টা ক্লিয়ার করি। এইখানে বাংলাদেশি গার্ল দ্বারা একজন মেয়েকেই বোঝাচ্ছে, একজন মেয়েকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে। কারণ বিউটিফুল বাংলাদেশি গার্ল একজনকে সেখানে বর্ণনা করেছে লাইক দিস, এরকম। ওয়াকিং স্টিক দ্বারা ওয়াকিং এবং স্টিক সেপারেট কোন বিষয় না, দুইটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা লাঠিকে। তার মানে এইটা যদি এখানে কম্পাউন্ড নাউন হয়, এইটাও এখানে কম্পাউন্ড নাউন হবে, কারণ এইটা তখন কাকে? একটা ব্যক্তিকে, একটা পার্সনকে বর্ণনা করেছে। আর থ্যাংক আলাদা ইউ স্যার, বুঝতে পেরেছি। জি, আচ্ছা, তার এই মানে বোঝা গেল যে একটা গার্ল নাউনের আগে দুইটা ওয়ার্ড থাকলে সেকেন্ড আগের ওয়ার্ডটা যে সবসময় রুলস অনুযায়ী অ্যাডভার্বই হবে, মানে বিউটিফুল শব্দটা যে সবসময় অ্যাডভার্বই হবে, এটা কনফার্ম না। এটা জি ডিপেন্ড করবে যে খাতার এই মতো। এই- হুম, এটা ডিপেন্ড করবে যে এই যে আগের দুইটা ওয়ার্ড এরা দুইজন কি একটা একটাকে মডিফাই করেছে কি না তার উপর। যদি বিউটিফুল শব্দটা বাংলাদেশিকে মডিফাই করতো তাহলে বিউটিফুল শব্দটা অ্যাডভার্ব হয়ে যেত আর বাংলাদেশিটা অ্যাডজেক্টিভ হতো। কিন্তু বিউটিফুল শব্দটা এখানে বাংলাদেশিকে মডিফাই করছে না, বিউটিফুল শব্দটা এখানে একসঙ্গে পুরা বাংলাদেশি গার্লটাকে মডিফাই করছে। এই জন্য রুলস এর অনুযায়ী এখানে বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ হয়নি, এখানে বিউটিফুলটা সরি রুলস অনুযায়ী অ্যাডভার্ব হয়নি, এটা বাংলাতে বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ আছে। বুঝতে পেরেছো কিনা বিষয়টা তোমরা? জি স্যার। এইখানে শুধু এই বিউটিফুলটাকে যদি আবার আরেকটা কেউ মডিফাই করতো, যদি বলতো যে ভেরি বিউটিফুল বাংলাদেশি গার্ল, তখন কিন্তু রুলসে পড়ে যেত। তখন ওই রুলস অনুযায়ী বিউটিফুলটা অ্যাডজেক্টিভ হইতো, অ্যাডজেক্টিভের আগেরটা অ্যাডভার্ব হইতো, মানে তখন ভেরিটা অ্যাডভার্ব হয়ে যেত। বুঝতে পেরেছো কিনা সবাই? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার তাহলে স্যার ওই যে একটু আগে যে পড়লাম এ প্রেটি লিটল বেবি, তাহলে হ্যাঁ, স্যার এখানে তো প্রেটি লিটল দুইটাই মেবি বেবিকেই মডিফাই করতেছে। প্রেটিটা কি স্যার লিটলকে মডিফাই করে? আচ্ছা, আমি এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি যে আসলে এই জায়গায় ঘটনা কি ঘটেছে, একটু মানে আমরা বিষয়টা দেখলে বুঝবো। এইখানে প্রিটি লিটল বেবি, ভাই প্রিটি শব্দের অর্থ কি? আমার সঙ্গে একটু কথা সুন্দর, বলেন। সুন্দর স্যার সুন্দর। আচ্ছা, লিটল শব্দের অর্থ কি? ছোট। আর ছোট, জি বেবি, স্যার। এইখানে আমরা দেখেন সিকোয়েন্সটা দেখেন। আচ্ছা, বিউটিফুল এই শব্দ কি, এই শব্দ কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? শব্দ দেখে বলেন তো। অ্যাডজেক্টিভ স্যার। এই শব্দটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার কিন্তু অ্যাডভার্বাল ফর্ম আছে, কিন্তু অ্যাডভার্ব ফর্ম আছে, সেটা হচ্ছে বিউটিফুললি। জি তখন স্যার। সেটা কোন একটা ভার্বকে কি করে? বর্ণনা করে। এখন কথা হচ্ছে এই প্রিটি শব্দের আর কি কোনো অ্যাডভার্ব ফর্ম আছে? অ্যাডভার্ব ফর্ম নাই কিন্তু, যার ফলে এইটা একই সঙ্গে দুইটা আচরণ করে একই সঙ্গে। এখানে প্রিটি সুন্দর কেমন, এটা হচ্ছে
লিটল সরাসরি এখানে হচ্ছে বেবিকে মডিফাই করছে, কিন্তু কথা হচ্ছে এই শব্দটার অ্যাডভার্বও আছে, অ্যাডজেক্টিভও আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই শব্দের আলাদা অ্যাডভার্ব ফর্ম আছে। হ্যাঁ, যার ফলে এইটা কিন্তু ওইখানে অ্যাডভার্ব কোনোভাবেই হবে না। এইখানে এটাও পার্থক্য হতে পারে এইখানে, যে এটার অ্যাডভার্ব ফর্ম তো এটা না, অ্যাডভার্ব ফর্ম হবে বিউটিফুলি। ভাই এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু পরবর্তী চলে যাই। হ্যাঁ, আমরা হচ্ছে শুরুতেই একটু মানে যে কোশ্চেনটা আপনি করে ফেলেছেন 100% এই উত্তরগুলো আমার স্লাইডে, এবং আমি পড়ানো শেষ করলে সবগুলো উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, আচ্ছা আচ্ছা, আমি প্রথমে আগে প্রিডিকেট নিয়ে কথা না বলে আমি একটু চলে যাচ্ছি যে অ্যাডজেক্টিভ দুই ভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলা হয় যেটাকে। অ্যাট্রিবিউটিভ যখন নাউনের পূর্বে বসে, তার দোষ গুণ বা যে কোনো কিছু অবস্থা, মানে ওই যে সংজ্ঞাটা প্রকাশ করে, সংজ্ঞার মাঝে কি আছে, দোষ গুণ পরিমাণ অবস্থা, হ্যাঁ, যে কোনো কিছু প্রকাশ করে, কোথায় বসে, পূর্বে বসে। কোথায় বসে? পূর্বে বসে। তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এখন উদাহরণ দেখি আমরা, যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে খেয়াল করেন যে এই যে এখানে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট এটা বয়ের পূর্বে বসেছে, এটা হচ্ছে এই জন্য বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা একটু খেয়াল করি যে গালিফ ইজ এ গুড বয়। এখানেও সেম, যে নাউনের পূর্বে বসেছে, এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জন্য এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা খেয়াল করি যে দেখেন, তার অ্যাট্রিবিউট মানে কি? যে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ যে বলা হয়েছে, এখানে অ্যাট্রিবিউট মানে কি? আচ্ছা ভাই, এখানে আপনি অ্যাট্রিবিউট যদি আলাদা শব্দের অর্থ খোঁজেন সেটা হবে আরেক রকম। এইখানে সাধারণত যে নামগুলো ব্যবহৃত হয় সেগুলো সাধারণত একটা পারিভাষিক শব্দ হিসেবে আমরা ইউজ করতে পারি। আপনি কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি? কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক, কিন্তু কমপ্লিমেন্ট অক্সফোর্ড এবং কেমব্রিজে ব্যাখ্যা করা আছে যে কমপ্লিশন, সরাসরি কি করে, কোন একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করে। হ্যাঁ, এখানে অ্যাট্রিবিউট বলতে এটাই বোঝাচ্ছে যে অ্যাট্রিবিউট মানে কোন শব্দের পূর্বে যেটা বলবে। নর্মালি অ্যাট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, এবং এখানে হ্যাঁ, ইউজ অনুযায়ী মানে আক্ষরিক অনুবাদটা এখানে মিলে গেছে। দেখো, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে, দোষগুণ অবস্থা প্রকাশ করে। এটা আমাদের সংজ্ঞার মাঝে আছে যে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে। কিন্তু এই জায়গায় যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে কোথায়, অ্যাডজেক্টিভের পূর্বে, নাউনের পূর্বে বলবে, বসে ওই নাউনটাকে রিপ্রেজেন্ট করবে। এই জন্য এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ। যদি আমরা আক্ষরিক করতে যাই তাহলে কিন্তু মানে এইখানের সঙ্গে হুবহু একদম মিলে যাবে না। হ্যাঁ, সেটা শুধু হবে কি দোষ গুণ বা এইগুলো প্রকাশ করে, অবস্থা প্রকাশ করে। এন্ড কোন অবস্থা প্রকাশ করতেছে? পূর্বে বসে। ওকে, এখন আসি আমরা প্রিডিকেটিভ। খেয়াল করি এখানে আমরা একটু যে প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বা প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কিভাবে হয় এটা আমরা প্রিডিকেট সম্পর্কে আগে একটু বুঝি। প্রিডিকেট আসলে কি? এটা আমরা সবাই জানি যে এই যে সাবজেক্টের পরে থেকে পুরোটাই হচ্ছে প্রিডিকেট। এখানে একটু সবাই দেখে নেন যে প্রিডিকেট হলো বাক্যের সেই অংশ যা সাবজেক্ট বা উদ্দেশ্য বা কর্তা সম্পর্কে কিছু বলে বা বর্ণনা করে। সহজ কথায় প্রিডিকেট সাবজেক্ট কি করে, কেমন বা বা কি অবস্থায় আছে তা প্রকাশ করে। সাবজেক্টকে প্রকাশ করে কোনটা? প্রিডিকেট মানে কি সাবজেক্টের পরের অংশ। আমরা একটু যাই, উদাহরণে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে একদম। এখানে একটু আমরা খেয়াল করি, দেখেন হি ওয়াজ অ্যাফ্রাইড। এখানে দেখেন অ্যাফ্রাইড অর্থ হচ্ছে ভীতু, এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কি করেছে? এটা ভার্বের পরে বসেছে। কোথায় বসেছে? কোথায় বসেছে? প্রিডিকেট হিসেবে বসেছে। হ্যাঁ, বসে কাকে মডিফাই করেছে? এই নাউনকে মডিফাই করেছে। এখানে তো আর বলি কে অ্যাফ্রাইড, এখানে এই যে এখানে হি অ্যাফ্রাইড সরাসরি এই প্রোনাউনকে মডিফাই করেছে। দিন শেষে কিন্তু কথা একটাই, যে একটা ওয়ার্ড তখনই সেটা হবে কি অ্যাডজেক্টিভ, যেটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে বা পরে বসে সেই নাউনকেই মডিফাই করতে হবে। সাধারণত পূর্বেই বেশিরভাগ বসে, আবার কখনো কখনো প্রিডিকেট হিসেবে বসতে পারে। ওকে, এরপরে একটু দেখি যে ঋতু ইজ ইন্টেলিজেন্ট। এইখানে খেয়াল করেন এই শব্দটাও সেম,
ইন্টেলিজেন্ট শব্দটা কি হয়েছে, প্রেডিকেট হিসেবে বসে এই ঋতুকে কি করেছে, মডিফাই করেছে। এইখানে সাধারণত ওই যে লিঙ্কিং ভার্ব গুলো আছে না, লিঙ্কিং ভার্ব গুলোর পরে বসে কি করে, পূর্বের যে নাউন থাকে সেই নাউনটাকে মডিফাই করে, বা ওই নাউন সম্পর্কেই তথ্য দেয়, যেটা কমপ্লিমেন্টের একটা হচ্ছে উদাহরণ হতে পারে। আমরা ওইদিকে এখন যাচ্ছি না। এই অংশটুকু আমাদের সবার কি ক্লিয়ার? এখানে কারো কোনো প্রশ্ন আছে এই স্লাইড থেকে? কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, স্যার বুঝতে পেরেছি। জি, স্যার বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি আমরা পজিশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে অলরেডি, যে অ্যাডজেক্টিভ কোথায় বসে এটা কিন্তু ইতিপূর্বে এটাই আলোচনা করেছি। একই জায়গায় অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, অ্যাডজেক্টিভ ক্লোজ বসে। হ্যাঁ, আমাদের এই ফ্রেজ ক্লোজ গুলো আমরা পরবর্তীতে দেখবো যখন আমরা ক্লোজের আলোচনায় যাব। হ্যাঁ, ফ্রেজের আলোচনায় গিয়ে আমরা ফ্রেজ দেখবো। এর পূর্বে আমাদের একটু অ্যাডজেক্টিভের প্রকারভেদ গুলো দেখে নিই। অ্যাডজেক্টিভ কত প্রকার একটু খেয়াল করি আমরা সবাই। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক বিশেষণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণবাচক বিশেষণ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যাবাচক বিশেষণ, অ্যাডজেক্টিভ এখানে এই যে নাম্বার বা ইনডিফিনাইট অ্যাডজেক্টিভকে সাধারণত মানে এগুলোকে আবার ইনডিফিনাইট অ্যাডজেক্টিভের মাঝেও ফেলানো যায়। ডিফিনাইট নাম্বার মানে নির্দিষ্ট নাম্বার, আর একটা আছে হচ্ছে ইনডিফিনাইট নাম্বার। ইনডিফিনাইট এর মধ্যে দুই ধরনের থাকতে পারে। এরপরে দেখেন এই যে কার্ডিনাল নাম্বার, এই যে নাম্বার কি ভাগ করা হয়েছে কিন্তু এটা খেয়াল করেন একটু সবগুলো, এই যে সবগুলো এখানে নাম্বার কে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই যে 3-এর যে সাব। এরপর হচ্ছে অর্ডিনাল নাম্বার, এই অর্ডিনাল নাম্বার দ্বারা কি বোঝায়, ফার্স্ট সেকেন্ড থার্ড। আবার হচ্ছে কার্ডিনাল নাম্বার দ্বারা বোঝায় 1 2 3 4 5 6 7, মানে এটা হচ্ছে সংখ্যা, যেটা আমরা কি করি, ক্রম বলি। ঠিক আছে, এরপরে দেখেন আমরা গতকালকে পড়েছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। আমরা গতকালকে পড়েছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে। আমরা গতকালকে পড়েছি ইনডিফিনাইট প্রোনাউন, ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ আছে। এখন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার এইখানে কি তাহলে এই যে এই 6 প্রকার যেটা আপনি দিয়েছেন, এই 6 প্রকারই কি অ্যাডজেক্টিভ? না, অ্যাডজেক্টিভের বেশ কিছু প্রকারভেদ আছে। আপনি রিড মার্টিনে দেখবেন একটা, অক্সফোর্ডে দেখবেন আর একটা, টোফেলে দেখবেন আর একটা, মানে তাদের প্রকারভেদ। এক একজন গ্রামারিয়ান এক একভাবে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো ব্যাখ্যা করেছে। কেউ হচ্ছে দেখা যাচ্ছে যে তার হচ্ছে গ্রামারে সে অ্যাডজেক্টিভ যে হচ্ছে এই যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আলোচনা করে নাই। হ্যাঁ, তো এই জন্য এটা নিয়ে আসলে মানে অ্যাডজেক্টিভ কত প্রকার এক্স্যাক্টলি এই ধরনের প্রশ্ন খুব কম হয়ে থাকে বা হয় না। আচ্ছা, কি কি উপায়ে অ্যাডজেক্টিভ গঠন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, আগে আমরা এটা দেখে নেই। ওকে, অ্যাডজেক্টিভ কোন অর্ডার শেষে যদি এল হয় থাকে সেটা অ্যাডজেক্টিভ হবে, এইচ থাকলে অ্যাডজেক্টিভ হবে। এই সাফিক্স গুলো কোথায় থাকবে, ওয়ার্ডের শেষে। এ বি এল ই থাকলে অ্যাডজেক্টিভ হবে, সি এল থাকলে অ্যাডজেক্টিভ হবে, এফ ইউ এল থাকলে অ্যাডজেক্টিভ হবে সাধারণত, নট অলওয়েজ। আমরা ব্যতিক্রম গুলো দেখবো। লেস থাকলে অ্যাডজেক্টিভ হবে, আবার সাম থাকলে অ্যাডজেক্টিভ হবে, তারপর হচ্ছে আই ও ইউএস বা ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হবে, এরপরে ইডি থাকলে অ্যাডজেক্টিভ হয় সাধারণত, কখন আবার হচ্ছে ইএন থাকলে অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, এখন আমরা দেখি যদি কোনো অর্ডার শেষে ওয়াই থাকে, যেমন এখানে খেয়াল করেন ওয়েলদি, আইসি, তারপর হার্টি, ফানি, তারপর হচ্ছে হেলদি, মসি, মোডি। এই ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, এটা এখানে লেখা নাই, এখানে আপনারা এখান থেকে নিয়েন যে এই শব্দ, এই ওয়ার্ড এখানে কিন্তু কোনো শব্দ না, এগুলো হচ্ছে লিটল। হ্যাঁ, এগুলো হচ্ছে লিটার। এই লিটার গুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, এই লিটার তো সাফিক্স, সাফিক্সের বা প্রিফিক্সের কোনো নির্দিষ্ট অর্থ নাই, এগুলো অন্য একটা শব্দের শেষে যুক্ত হয়ে অর্থটা চেঞ্জ করে দেয়। হ্যাঁ, এরপরে আমরা একটু খেয়াল করি যে এখানে দেখেন একটু সবাই, যে কোনো ওয়ার্ডের শেষে যদি এ বি এল ই থাকে, এবল, যেমন ফ্রেন্ডলি, এখানে একটু মনে হয় আমাদের মিস্টেক হয়ে গেছে, যে আসলে এখানে আরো কিছু দেওয়া দরকার ছিল এখানে, যে এইবল এটা এখানে দেওয়া নেই। হ্যাঁ, এখানে একটু আমাদের এখানে মিস্টেক হয়ে গেছে, এটা একটু আপনারা এই করে নেবেন, যে এ লয় থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আপনারা এটার সঙ্গে মিলাই নেবেন একটু কাইন্ডলি। দেখেন এ লয় থাকলে লাভলি, ফেয়ারলি, তারপর হচ্ছে আর্লি, হোমলি, উইকলি। এরপরে দেখেন ফুল যদি থাকে, এফইউএল, ফুল, এগুলো কি হবে সাধারণত এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হয়। ওকে,
আচ্ছা, এগুলো আসলে এখানে বোঝার কিছু নাই। এগুলো যখন সেন্টেন্সে ইউজ হবে অনেক সময় দেখা যায় এল, এটা এই এল থাকার পরেও সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয় না, নাউন হয়ে যায়। আমরা একটু পরে দেখবো সেগুলো উদাহরণের মাধ্যমে। এরপরে আমরা দেখি যে নাউন বা ভার্বের সঙ্গে যদি এবল যুক্ত হয়, ফ্যাশন ফ্যাশনেবল, তারপর অবজেক্ট অবজেক্ট অবজেকশনেবল, অবজেকশন অবজেকশনেবল। এখানে খেয়াল করেন, দেখেন এই যে এবিএল যুক্ত হয়েছে, রিজন রিজনেবল। এবল যদি থাকে কোনো শব্দের শেষে, সেই সেই শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এখন আমরা অ্যাডজেক্টিভের প্রকার ভেদে চলে যাই। অ্যাডজেক্টিভ কত প্রকার ও কি কি? এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হচ্ছে গুণবাচক বিশেষণ। এটা কি বোঝাচ্ছে, গুণবাচক বিশেষণ। এখন কথা হচ্ছে সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায় বা গুণ বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা একটু খেয়াল করি, এখানে বিউটিফুল, অনেস্ট, এরপর হচ্ছে ক্লেভার, ফ্যাশন, সরি ফুলিশ, এগুলো দ্বারা কিন্তু কি বোঝায়, গুণ বোঝায়। কি ধরনের ফুলিশ, একজনকে বোকা বলে আমরা বলতেছি, এই বোকাই হচ্ছে তার গুণ। আবার একজন হচ্ছে ক্লেভার, সে চালাক, এটাই তার গুণ। আবার খেয়াল করেন বিউটিফুল, সুন্দর, এটাই তার গুণ। তার মানে কি, এগুলো শব্দ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। এখন আমরা একটু দেখি, যেমন হি টোল্ড মি অ্যাবাউট এ গ্রেট মোমেন্ট ইন হিজ লাইফ। এইখানে বলেন তো, যে এখানে একটু সবাই খেয়াল করেন, এই যে গ্রেট, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এখানে বলেন তো, কেউ একজন আমাকে একটু সাড়া দিবেন, এখানে গ্রেটটা কোন পার্টস অফ স্পিচ? স্যার নাউন পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ একটু বলেন। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ আমরা একটু খেয়াল করি, এই যে এটার সঙ্গে মিলে গিয়েছে, এটা কিন্তু দেখা যায় আমরা যে নিয়মটা শিখলাম, এই যে এখানে, এই যে এইটার সঙ্গে দেখবেন 80% হচ্ছে মিলে যাবে, এইটা এই নিয়মগুলো খাটবে। বাকি 10% যেটা খাটবে না সেটা ব্যতিক্রম, সেটা আমাদের ভাবার্থ বা অর্থ বুঝতে হবে। যদি সবকিছু এই নিয়ম দিয়েই হতো তাহলে অর্থে কি দরকার ছিল, তাহলে সাহিত্য তো দরকার ছিল না। সাহিত্যের এই জন্য, সাহিত্য আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা গ্রামার এবং অর্থটা ভালোভাবে গভীর থেকে ধরতে পারবো। হ্যাঁ, তখনই আমাদের গ্রামারটা কাজে দিবে, বা আমরা তখন বুঝতে পারবো যে সাহিত্য, আমরা গ্রামার ভালো বুঝলে আমরা সাহিত্যের যে রস এটা আমরা পাবো। যখন দেখবেন যে আপনি গ্রামার ভালো বুঝতে পারতেছেন এবং এই ওয়ার্ডটা এই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে, তখন দেখবেন আপনার সাহিত্য পড়ে অনেকটা আনন্দ পাবেন। হ্যাঁ, আপনি খেয়াল করেন, এখানে আমরা দেখতেছি যে এই যে ডিটারমিনার, এই যে প্রিপজিশন, মাঝখানে দুইটা ওয়ার্ড, এখানে গ্রেট, মোমেন্ট, নাউন, কোনো ইয়া নাই। এখানে মোমেন্ট হচ্ছে মুহূর্ত, একটা মুহূর্তকে বলছে যে মোমেন্ট হচ্ছে এখানে নাউন, এই নাউনকে মডিফাই করেছে কি, এই ওয়ার্ড, এটা জানো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। এরপরে দেখি, শি ইজ লুকিং গুড, শি ইজ লুকিং গুড। এখানে বলেন তো, শি ইজ লুকিং গুড, এইখানে এই যে গুড, সরি, এই গুড শব্দটা কাকে বর্ণনা করেছে? এই গুড শব্দটা শি ইজ লুকিং গুড, গুডকে, তাকে ভালো দেখাচ্ছে, সে হচ্ছে গুড, যার ফলে এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এই গুড শব্দটা অ্যাডভার্ব হয়, কখন অ্যাডভার্ব হয় এটা আমরা অ্যাডভার্বের হচ্ছে এতে গিয়ে দেখব, ব্যতিক্রমগুলো আমরা পরে আলোচনা করব। এখন ওই ব্যতিক্রম আলোচনা করতে গিয়ে আমাদের এখানে একটু ঝামেলা হয়ে যাবে। এরপরে দেখেন, ইউ আর এ ব্যাড বয়, এখানে এই যে ব্যাড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কারণ এই বয়ের গুণ বোঝাচ্ছে। আবার খেয়াল করেন, ঢাকা ইজ লার্জ সিটি, এই যে লার্জ, লার্জ মানে কি, বড়, এখানে বড় একটা গুণ, বড় একটা গুণ, এটা কিন্তু অ্যামাউন্ট বোঝাচ্ছে না। হি ইজ অনেস্ট ম্যান, এখানে অনেস্ট, এটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, এরপরে এখানে এই সেম কথা দেখেন, আমি অনেক উদাহরণ দিয়েছি, দা ফুলিশ ওল্ড ক্রো। এখানে দেখেন, এই যে আমাদের নিয়মটা চলে এসেছে, ডিটারমিনার আছে, এখানে ভার্ব আছে, ভার্ব আছে। এখন প্রশ্নটা হতে পারে আপনাদের যে এই জায়গায় ফুলিশ, ওল্ড এবং ক্রো কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা কোন পার্টস অফ স্পিচ? এখানে বোঝাচ্ছে ওল্ড ক্রো, এই দুটো হচ্ছে একটা কম্পাউন্ড নাউন গঠন করেছে, দুইটা মিলে একটা ক্রোকে বোঝাচ্ছে, এবং এই ফুলিশটা এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর আলাদা আলাদা ভাবে যদি ধরি, এই ওল্ড অ্যাডজেক্টিভ, এখানে ফুলিশ অ্যাডজেক্টিভ। আমি বলছি তো যে 90% ক্ষেত্রে ওই নিয়ম মানবে, কিন্তু 10% মানবে না, সেটা ডিপেন্ড করবে অর্থের উপরে।
আচ্ছা, এই স্লাইড কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ওকে। এরপর আমরা একটু খেয়াল করি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি শব্দের অর্থ কি? পরিমাণ। এখন পরিমাণ, এখন এটা আমরা সবাই জানি যে কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। একটু আমাদের বুঝতে হবে বিষয়টা। এটা সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্ব বলবে। কি কারণে আনকাউন্টেবল নাউনের পূর্ব বলবে? কোয়ান্টিটি মানে একটা পরিমাণ বোঝায়, নট নাম্বার। নাম্বার না, নাম্বার গণনা করা যায় কিন্তু কোয়ান্টিটি গণনা করা যায় না। একটু খেয়াল করেন, যেমন হি হ্যাজ, এইখানে কি হবে? লিটল হবে নাকি ফিউ হবে? ফিউ ওয়াটার। বলেন, কে একজন বলেন এখানে কি হবে? হি হ্যাজ লিটল ওয়াটার নাকি ফিউ ওয়াটার? লিটল। এখানে লিটল হবে, কারণ আমরা জানি এই লিটল শব্দটা এমন অর্থ বোঝায় যে পরিমাণ বোঝায়, বা ফিউ মানে কিছু সংখ্যক, লিটল মানে অল্প পরিমাণ। এটা সঠিক অর্থটা যেটা আমরা যদি অর্থটা যদি আমরা বের করি তাহলে এরকম হয়, লিটল শব্দের অর্থই হচ্ছে অল্প পরিমাণ, আর ফিউ শব্দের অর্থটাই হচ্ছে কিছু সংখ্যক। তার মানে এটা কিছু সংখ্যক বলতে কি বোঝায়? নাম্বার। এটা কখনোই আনকাউন্টেবল নাউনের পূর্বে হবে না। ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন, যার ফলে এখানে আমাদের কি হবে? লিটল হবে। আর এই জায়গায় দেখেন, এই জায়গায় হচ্ছে এই লিটলটাই হচ্ছে কি বলেন তো? অ্যাডজেক্টিভ। কি বসেছে? সরাসরি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসেছে, যার ফলে এখানে কি লিটলটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন কথা হচ্ছে দেখেন, যদি এইরকম হইতো যে সাম, আমরা জানি কি সাম হচ্ছে এমন একটা প্রোনাউন, ডিটারমিনার দেখেন, হি হ্যাজ সাম বুকস। আবার খেয়াল করেন, হি হ্যাজ সাম রাইস। বলেন তো, এই বাক্যে এই সাম, এইটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নাকি এই বাক্যে এই সাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? বলেন, কেউ একজন বলবেন, কারণ কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। এখানে আমরা প্রকারভেদ পড়তেছি মানে পার্থক্যগুলো ক্লিয়ার হতে হবে। কোয়ান্টিটি কোনটা? স্যার এক লিটল। নাকি দুই? এইখানে দেখেন, এক নাকি দুই, কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? দুইটাই স্যার, তিনটাই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? দুইটাই। না, তিনটা না। আমি বলি আবার একটু ভালো করে শোনেন আপনারা। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি তখন হবে যখন এরপরে আনকাউন্টেবল নাউন থাকবে। দেখেন, সাম এর পূর্বে আনকাউন্টেবল নাউন আছে, কিন্তু এই সামের পরে কিন্তু আনকাউন্টেবল নাউন নেই। এখানে কাউন্টেবল নাউন বুকস আছে, এটা গণনা করা যাচ্ছে। তার মানে যদি কোনো ওয়ার্ড, মানে কোনো নাউন কাউন্টেবল হয় এবং তার পূর্বে যদি এইগুলোর যে কোনো একটা ওয়ার্ড বসে, তাহলে সেটা তো কি হবে না? সেটা হচ্ছে কোয়ান্টিটি হবে না। কোয়ান্টিটি হতে গেলে অবশ্যই আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আপনারা জাস্ট এটা মাথায় রাখবেন, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হতে গেলে সর্বদা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে হবে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কিছু কিছু ডিটারমিনার আছে বা অ্যাডজেক্টিভ আছে যেগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। হ্যাঁ, এগুলো আমাদের কনফিউশন করে দেয়। আমাদের এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন আমি এখানে যা বুঝালাম? জি স্যার। স্যার, শেষে কি বললেন যে শেষের যে দুইটা দুইটা কথা বললেন সেটা আরেকবার শোনেন, একদম সহজ ভাবে বলতেছি। দেখেন, যদি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হয়, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাহলে এরপরে ধরেন এইটা আপনি সাম রাইস। ভাই বলেন তো, এইখানে রাইসটা কি আনকাউন্টেবল নাউন না? হ্যাঁ স্যার, কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কেন? এর পরে আনকাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে, যার ফলে এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কিন্তু যদি এরকম হয় যে এই যে এই শব্দগুলোর যে কোনো একটা, অর্থাৎ সাধারণত সাম, এই সাম এই শব্দের পরে যদি থাকে বুকস, তাহলে এই শব্দ কি হবে না? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে না। আমি আবারও বলছি, যদি এই ওয়ার্ডগুলোর পরে কাউন্টেবল নাউন হয়, তাহলে এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে না, তখন নাম্বার হবে। আর যদি এই ওয়ার্ডগুলোর পরে
আনকাউন্টেবল নাউন আসে তাহলে এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য, বুঝতে পেরেছেন কি? জি স্যার। ওকে, আমরা আরো ক্লিয়ার হব। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমি এখানে একটু চিত্রের মাধ্যমে দিচ্ছি যেন বোঝা যায়। এখানে খেয়াল করেন, এই যে সাম, এটা হচ্ছে, এখন কথা হচ্ছে এই সাম শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কেন? এই যে আনকাউন্টেবল নাউন হচ্ছে রাইস। এরপরে দেখি একটু আমরা, শি শোড মাচ পেশেন্স। এখানে এর অর্থ হচ্ছে ধৈর্য। মাছ শব্দের অর্থ হচ্ছে কি দেখেন তো, এইখানে মাছ, এই যে পেশেন্স, এটা হচ্ছে ইএনসি কোন ওয়ার্ডের শেষে থাকলে সেটা নাউন হয়, আমরা জানি। কি করেছে? এইটাকে বর্ণনা করেছে। আচ্ছা, আমরা কি ধৈর্যকে আমরা দেখতে পারি? দেখতে পারি না, কিন্তু এইটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন এবং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসেছে, এখানে মাছ কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ভাই আপনারা কি বেসিক পার্থক্য বুঝতে পারতেছেন যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হতে গেলে তারপরে অবশ্যই কি থাকতে হবে? তারপরে অবশ্যই একটা আনকাউন্টেবল নাউন থাকতে হবে। এখানে খেয়াল করেন, লিটল ইন্টেলিজেন্স, এইখানে আপনারা একটু বেসিক একটু খেয়াল করেন, ইন্টেলিজেন্স ইএনসি আছে, ফলে এটা হচ্ছে নাউন। বাট ইন্টেলিজেন্ট ইএনটি থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যদি ইএনটি থাকে ইন্টেলিজেন্ট, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ, বাট ইএনসি আছে, এটা হচ্ছে নাউন। ওকে, এরপরে দেখেন, উই হ্যাড এনাফ এক্সারসাইজ। এই জায়গাটা আমাদের একটু সমস্যা আছে, আমরা একটু পরে দেখি। এখানে দেখেন এনাফ শব্দটা এখানে কি অ্যাডজেক্টিভ, তারপরে নাউন আছে এক্সারসাইজ। হ্যাঁ, এখানে এনাফ নাউন, অ্যাডজেক্টিভ কি বোঝাচ্ছে? এক্সারসাইজ। এখানে ব্যায়াম হচ্ছে কি নাউন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যার ফলে এটা অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে একটু দেখি যে এইখানে খেয়াল করেন যে he has lost all his wealth। এখানে এই যে all, এই শব্দটা এখানে কি হবে? এই শব্দটা এখানে হবে অ্যাডজেক্টিভ। কেন? his wealth এই পুরোটা একটা নাউন ফ্রেজ বা পুরোটা একটা নাউন। এটা হচ্ছে ওয়েলথ, আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না, আনকাউন্টেবল নাউন, তারপরে এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে দেখি হি হ্যাজ নো সেন্স। দেখেন তো, এই যে নো শব্দের পরে যে সেন্স, এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? ভাই আমি আবারও বলছি, একটু বিষয়গুলো আপনারা ক্লিয়ার হন। সেটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির পরে আনকাউন্টেবল নাউন থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা ভুল, মাথায় রাখতে হবে আমাদের। এরপরে দেখেন, হি ডিড নট ইট এনি রাইস। এখানে এনি, দেখেন এই যে এনি, এখানে এনি শব্দটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে দেখি আমরা একবার উদাহরণগুলো দেখে নেই। খেয়াল করেন যে সাফিসিয়েন্ট রেইন, এখানে সাফিসিয়েন্ট কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে আমরা খেয়াল করি যে এনি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপরে দেখেন গ্রেট কেয়ার, টেক গ্রেট কেয়ার। এই যে দেখেন এখানে গ্রেট, এটা গণনা করা যায় না, পরিমাণ করা যায়। হ্যাঁ, এরপরে খেয়াল করেন যে হাফ শেয়ার, এখানে খেয়াল করেন, দেখেন এই যে হিজ হাফ, এই হাফ একটা কি বোঝাচ্ছে? হাফ শেয়ার। হ্যাঁ, হাফ এখানে কাকে বোঝাচ্ছে? শেয়ার। শেয়ারকে আমরা সাধারণত দেখতে পারি না। এরপরে খেয়াল করেন, এরপরে দেখেন এখানে আর কি আছে, দ্য হোল সাম ওয়াজ এক্সপেন্ডেড। এখানে কি বলছে? দেখেন এই যে হোল, এখানে সম্পূর্ণ বোঝাচ্ছে, সম্পূর্ণ অংশটুকু বোঝাচ্ছে, যার ফলে এখানে হোল তাও কি হবে? এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন আমরা আরেকটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা থেকে প্রশ্ন হয় সাধারণত, এটা হচ্ছে ব্যতিক্রম। দেখেন একটু সবাই, তারা বুঝতে পারবেন বিষয়টা। এনাফ কখন অ্যাডজেক্টিভ হবে এবং কখন অ্যাডভার্ব হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এনাফ সাধারণত নাউনের পূর্বে যখন বলবে তখন হবে অ্যাডজেক্টিভ। আমরা উদাহরণ দেখি। দেখেন যে, দেখেন এখানে উই হ্যাভ হ্যাড এনাফ এক্সারসাইজ। এখানে খেয়াল করেন এই যে এক্সারসাইজ, এই শব্দটা হচ্ছে নাউন, আনকাউন্টেবল নাউন, এবং এনাফটা হচ্ছে কি, এখানে এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা, এরপরে আমরা একটা দেখি। এখানে খেয়াল করেন, এখানে হি ইজ গুড এনাফ, যখন এই যে এনাফ কোথায় বসবে? অ্যাডজেক্টিভের পরে বসে, তখন এটা কি হবে? দেখেন হি ইজ গুড এনাফ, মাথায় রাখতে হবে যদি কোনো সেন্টেন্সের মাঝে অ্যাডজেক্টিভ থাকে, ধরেন এখানে সাবজেক্ট আছে,
এরপরে কি আছে, ভার্ব আছে। এরপরে ধরেন অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অবশ্যই এনাফ কোথায় বলবে, অ্যাডজেক্টিভের পরে। কোথায় বলবে, অ্যাডজেক্টিভের পরে। বা ওই সেন্টেন্সে যদি অ্যাডভার্ব থাকে, হ্যাঁ, তাহলে অ্যাডভার্বের পরে বলবে। এইখানে দেখেন এনাফ, গুড। এনাফ শব্দটা তারা কাকে বর্ণনা করতেছে, গুডকে। কেমন ভালো, পর্যাপ্ত ভালো। হি ইজ গুড এনাফ, সে পর্যাপ্ত ভালো। আমি আবারও বলছি ভাই, সহজ কথায় বোঝেন একটু, যে সামারি হিসেবে দেখেন যে এনাফ যখন একটা সেন্টেন্সে যখন হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে তখন অ্যাডজেক্টিভের পরে এনাফ বলবে। বাট যদি এই সেন্টেন্সে যদি নাউন থাকে তাহলে নাউনের পূর্বে এনাফ বলবে। এখানে খেয়াল করেন, বেসিক পার্থক্য এটাই। আচ্ছা, এই স্লাইড কি সবাই বুঝতে পেরেছেন? একটু একটু সাড়া দিবেন আমাকে, বুঝতে পেরেছেন কি আপনারা এটাতে? ওকে জি ভাই, বুঝতে পারছি। ওকে, পরেরটা দেখেন, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। খেয়াল করি আমরা একটু, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার মানে সরাসরি গণনা করা যায়, এটা সহজ। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন। 1 2 3 4 5 6 7, ট্রিপল, ডাবল, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মাঝে পড়ে, কিন্তু এগুলোকে আবার কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারে ভাগ করা হয়েছে। সেগুলো আমরা একটু পরে দেখতেছি। খেয়াল করেন এখানে। আচ্ছা, উদাহরণ দেখি আগে আমরা। এখানে খেয়াল করেন যে এই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারগুলোকে আমরা কার্ডিনাল নাম্বার বলতে পারি, অর্ডিনাল নাম্বার, মাল্টিপল নাম্বার, এইভাবে ভাগ করা হয়েছে। কার্ডিনাল নাম্বার কি, অঙ্কবাচক। একটু সবাই খেয়াল করেন, অঙ্কবাচক 1 2 3 4 5, যেগুলো আমরা 1 2 3 4 5 ওই যে অঙ্ক হিসেবে যারা আমরা গণিত করেছি। হ্যাঁ, এরপরে খেয়াল করেন অর্ডিনাল নাম্বার, ক্রমবাচক, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। এরপরে মাল্টিপল, গুণবাচক, এটাকে বলা হয় নিউমেরাল অ্যাডজেক্টিভও বলা হয়। হ্যাঁ, আমি অর্থগুলো এখানে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু খেয়াল করেন সবাই, যে টু ফোল্ড অর্থ হচ্ছে দ্বিগুণ। আমরা হয়তো এটা অনেকেই জানি বা জানি না যে কিভাবে অর্থগুলো হয়। সিঙ্গেল মানে এক গুণ, ডাবল বা হচ্ছে টু ফোল্ড অর্থ হচ্ছে দ্বিগুণ, ট্রিপল বা থ্রি ফোল্ড অর্থ হচ্ছে তিন গুণ। এই অর্থগুলো আমরা একটু খেয়াল করি। যেমন হচ্ছে কোয়ার্টার ফোল্ড, হ্যাঁ, কোয়ার্টার ফোল্ড। আবার হচ্ছে এখানে হতে পারে ফোর ফোল্ড। এখানে দেখেন এই যে এই শব্দটা হচ্ছে অনেকেই হয়তো জানা নেই, বাট এগুলো পরীক্ষা আসতে পারে। যদি কঠিন প্রশ্ন করে তাহলে এই যে ফোর ফোল্ড, এটা অনেকেই দেখে মনে করবে এটা তো ভুল, এটা ভুল না, কারেকশনে দিতে পারে এটা। হ্যাঁ, এখন এই যে সেন্টেন্স দেখেন, তাহলে বুঝতে পারেন। আমি সেন্টেন্স গুলো আপনাদের আগে থেকে আমি হচ্ছে দাগিয়ে দিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। দা থার্ড পারসন, এখানে থার্ড পারসন বলতে কি বোঝাচ্ছে? এখানে থার্ড পারসন বলতে কিন্তু ক্রম বোঝাচ্ছে। দেখেন, ক্রম, তৃতীয় ব্যক্তি। ইজ মাই ব্রাদার, আমার ভাই। I bought 3 books from the fair, আমি 3টা বই কিনেছি। এখানে 3 বলতে সংখ্যা বোঝাচ্ছে, ডাইরেক্ট বইয়ের সংখ্যা। হ্যাঁ, এরপর আমরা খেয়াল করি যে the athlete jumped a triple distance, ক্রীড়াবিদ 3, অর্থাৎ ক্রীড়াবিদটি 3 গুণ দূরত্বে লাফ দিয়েছিল বা লাফিয়েছিল। এখানে আমি জাস্ট এটার অর্থ হয়তো অনেকে বুঝবেন না, যার ফলে আমি এটার অর্থটা এইভাবে করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এই স্লাইডে সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমরা পরবর্তীতে যাই একটু আমরা। হ্যাঁ, এখন দেখেন আমরা পড়তেছিলাম অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখেন দ্য হ্যান্ড হ্যাজ 5 ফিঙ্গার্স। এখানে খেয়াল করেন তো, এখানে সরাসরি সংখ্যা বোঝাচ্ছে না যে কয়টা, 5টা। এখানে খেয়াল করেন ফিউ ক্যাটস, এখানে এই যে ফিউ শব্দটা কেন অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে? কারণ ক্যাটস কাউন্টেবল নাউন আছে, গণনা করা যায়, যার ফলে এখানে কি হবে, এই যে ফিউ ক্যাটস, এখানে ফিউটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আমি আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন দেয়ার আর নো পিকচার্স ইন দা বুকস, এখানে এই যে নো শব্দটা দেখেন। আচ্ছা, আমি সবগুলো নিয়ে নেই একবার উদাহরণ, তাহলে বুঝতে সুবিধা হবে বুঝাইতে। হ্যাঁ, এখানে নো পিকচার্স, এখানে হচ্ছে প্লুরাল, যার ফলে এটা হচ্ছে কি হবে, এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে খেয়াল করেন মেনি থিংস, এখানে মেনি শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কারণ থিংস এটা প্লুরাল করা হয়েছে। এরপরে দেখেন অল ম্যান, এখানে ম্যান হচ্ছে গণনা করা যায়, যার ফলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সাম রিপ ম্যাঙ্গোস, এখানে রিপ ম্যাঙ্গোস কি করা যায়, গণনা করা যায়। এখানে সাম হচ্ছে কি হবে, সাম হবে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, এরপর খেয়াল করেন মোস্ট বয়েজ, এখানে মোস্ট শব্দটা কাউন্টেবল নাউন, এই বয়কে গণনা করা যায়, যার ফলে এখানে এটা কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে দেখেন সেভারাল মিস্টেকস, এখানে মিস্টেকস গুলো গণনা করা যখন যাচ্ছে,
যখন মিস্টেক গুলো গণনা করা যাচ্ছে তখন এই সিভারেন্ট গুলো কি হবে, এগুলো হবে তখন হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপরে খেয়াল করি, সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এখানে দেখেন এই যে ফার্স্ট, এই ফার্স্ট শব্দ দ্বারা কি ডে আমরা গণনা করতে পারি, উই ক্যান কাউন্ট, এন্ড ফর দিস রিজন হিয়ার দিস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এগুলো কি আমি যেগুলো দেখাইলাম ভাই, এগুলো কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু আমরা খেয়াল করি। এরপরে আসেন যে ডিস্টিংগুইশিং বিটুইন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আমি এটা সংক্ষেপে দিয়ে যাচ্ছি, আপনারা একটু দেখে নেন সবাই। দেখেন এই যে সাম, এরপরে কাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে, যার পরে এটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই যে দেখেন সাম বয়েজ, কাউন্টেবল নাউন আছে, যার পরে এটা কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আবার দেখেন অল হিজ ওয়েলথ, এখানে ওয়েলথ গণনা করা যায় না, যার পরে এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নো সেন্স, এখানে গণনা করা যায় না। আবার এইখানে দেখেন এই যে সেম কথা, আমি জাস্ট এখানে পার্থক্যটা দেখিয়েছি, সরি এখানে এটা না, এখানে হবে এই যে এটা, আমি পার্থক্য দেখিয়েছি। আপনারা কি এই অংশটুকু ক্লিয়ার সবাই? আপনারা এই অংশটুকু একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সবাই হয়ে গেলে আমাকে একটু বলবেন। জি স্যার, ডান। আচ্ছা, এখন আমরা দেখি অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ খুবই সহজ, দিস দ্যাট দোস, এগুলো যখন সরাসরি নাউনের পূর্বে বলবে তখন এগুলো হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সরি এই জায়গায় একটু আমাদের হচ্ছে ক্যাপশনে একটু আমাদের ভুল হয়েছে, এখানে আপনারা দিবেন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ না ডিস্ট্রিবিউটিভ, বন্টনবাচক অ্যাডজেক্টিভ। এই জায়গায় একটু আমরা এটা একটু কারেকশন করে নিব। আমরা এই যে উদাহরণগুলো খেয়াল করি, একটু উদাহরণ খেয়াল করি, যে ডিস্ট্রিবিউটিভ মানে বন্টন বোঝায়, ইচ বয়েজ, এখানে ইচ শব্দটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কেন? এর পরে কি আছে? এরপরে আছে হচ্ছে নাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো আমরা একটু খেয়াল করি, যেমন এইদার, নিদার, আবার হচ্ছে এভরি। যখন এগুলো বন্টন বোঝাবে আমাদের অর্থ দেখে বুঝতে হবে, যেমন ভাগ করা বোঝাবে, হ্যাঁ, একজনের মাঝে আরেকজনকে ভাগ করা বোঝাবে, অধিকাংশের মাঝে। ডিস্ট্রিবিউট করা বোঝাবে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কি? অ্যাডজেক্টিভ অফ ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই যে দেখেন ওয়ান নিদার সাইড, এই যে নিদার সাইড এটা হচ্ছে নাউন, যার ফলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আবার দেখেন এই যে সরি অ্যাকুইজিশন, দেখেন এইখানে এখানে এই যে এটা হচ্ছে নাউন, আর এই যে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কখন অ্যাডজেক্টিভ হবে? যখন সরাসরি নাউনের পূর্বেই বলবে। আবার এভরি, এরপরে ম্যান আছে, এখানে এভরি শব্দটা কি? অ্যাডজেক্টিভ। আমি আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। ভাই এটা কি সবার ক্লিয়ার? এটা একটু কারেকশন করে নেবেন সবাই। এই অংশটা কি ক্লিয়ার সবার? নিদার সাইড দুই পাশে বোঝাচ্ছে ভাগাভাগি। আপনারা কি বুঝতে পেরেছেন যে এই প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দ্বারা কি বোঝাবে? বন্টন বোঝাবে, মানে ভাগাভাগি করা বোঝাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখি এইখানে উল্টাপাল্টা হয়ে গেছে একটু আমাদের। ব্যথা তো হ্যাঁ, কোনো অসুবিধা না, আমি বুঝছি কিসের ব্যথা। আর পেটের ব্যথা তো হাতে তখন বেশিরভাগ হয়েছে। আচ্ছা, এই দেখেন আমাদের একটু স্লাইডটা একটু আমাদের হচ্ছে ঝামেলা হয়ে গেছিল। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখানে খেয়াল করেন, তাই বুঝতে পারবেন। এই যে এখানে একদম ক্লিয়ারলি আছে। আপনারা চাইলে এই যে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন, তাহলে আমাদের ভুলটা একদম সংশোধন হয়ে যাবে, ওখানে আমাদের ভুল হবে না। আপনাদের হয়ে গেলে একটু আমাকে জানাবেন। দিন পরে কমলা জি স্যার, কমলা ডান। হ্যাঁ, এরপরে আসেন পসেসিভ প্রোনাউন বা প্রোনোমিনাল প্রোনাউন। এটা আমরা গতকালকেই পড়েছি, এখন জাস্ট আমরা উদাহরণ দেখব। দেখেন যদি পসেসিভ ওয়ার্ড, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এর পরে যদি সরাসরি নাউন থাকে, সরাসরি যদি নাউন থাকে তখন এগুলো হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে বোঝায় কি সত্য বা অধিকারে থাকা। হ্যাঁ, তখন এগুলো কি হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। এই যে এখানে দেখেন এইখানে কিন্তু আওয়ার্স, এটা কিন্তু পসেসিভ কিনা? অ্যাডজেক্টিভ না, কারণ এরপরে ভার্ব আছে। এই ভার্বের সাবজেক্ট সরাসরি ভার্বের পূর্বে বসেছে। অ্যাডজেক্টিভ হতে গেলে সরাসরি কি করতে হবে? নাউনের পূর্বে বসতে হবে। অ্যাডজেক্টিভ হতে গেলে কি করতে হবে? সরাসরি নাউনের পূর্বে বসতে হবে, তাহলে হবে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে এই ভার্বের কি সাবজেক্ট, যার ফলে এটা পসেসিভ প্রোনাউন, কিন্তু এইখানে কিন্তু এটা পসেসিভ অ্যাডজেক্টিভ।
এরপরে দেখেন, এরপরে খেয়াল করেন হার ড্রেস, এখানে এই যে ড্রেস শব্দটা হচ্ছে নাউন, তার মানে এখানে এই যে হার শব্দটা এখানে হবে অ্যাডজেক্টিভ। এখানে খেয়াল করেন মাই ড্রেস, মাই শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ড্রেস শব্দটা এখানে নাউন। হ্যাঁ, এরপরে দেখুন হার, এই হার্স, ইজ এখানে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট, যার ফলে এটা হবে প্রোনাউন। মাইন, এই যে মাইন এটা হচ্ছে সাবজেক্ট, এই ভার্বের সাবজেক্ট, যার ফলে এটা প্রোনাউন। আমি আশা করছি আপনারা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মাঝে পার্থক্য বুঝতে পেরেছেন এই একটা স্লাইডে। ভাই এইখানে কার কোনো প্রশ্ন আছে কি একটু বলবেন আমাকে। প্রোনাউন এবং এইখানে অ্যাডজেক্টিভ এর পার্থক্যটা আরেকবার একটু ক্লিয়ার করতেন যদি। আচ্ছা, এই যে হি, হার, হিজ, ইটস, মাই, ইওর, আওয়ার, দিয়ার, এই শব্দগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। আবার খেয়াল করেন যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো হবে, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। যখন পসেসিভ প্রোনাউন হবে তখন এগুলোর সঙ্গে এস থাকে না, দেখেন এস থাকে, সরি এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আমি এক্সট্রিমলি সরি, প্রোনোমিনাল বা পসেসিভ অ্যাডজেক্টিভ। যখন এস থাকবে না সাথে তখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এবং এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ কখন হবে, ধরেন এখানে আছে আওয়ার, এরপরে যদি একটা নাউন থাকে, ধরেন আওয়ার বুক, আওয়ার এই শব্দটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, কেন এর পরে একটা নাউন আছে। আমরা জানি অ্যাডজেক্টিভ পড়তেছি, অ্যাডজেক্টিভ কোন নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করবে। কি বোঝায়, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ অথবা অধিকার বা সত্য বোঝায়। হ্যাঁ, আওয়ার বুক, আমাদের বুকে, আওয়ার দ্বারা বইকে বর্ণনা করা হয়েছে, যার ফলে এইখানে এই আওয়ারটা হচ্ছে এখানে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, সত্য বা অধিকার বোঝাই। হ্যাঁ, আর পসেসিভ প্রোনাউন কখন হবে, যখন ভার্বের সাবজেক্ট হবে। কি হবে, ভার্বের সাবজেক্ট, এটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম ক্লাসে। হ্যাঁ, যখন ভার্বের সাবজেক্ট, এখানে দেখেন সেম কথা, এই যে আওয়ার্স, যখন প্রোনাউন হবে তখন এগুলোর সাথে সাধারণত আওয়ার্স এস থাকে। যেমন দেখেন আওয়ার্স, ইয়োর্স, ইয়োর্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন হতে গেলে ভাই আমি আবার বলি, প্রোনাউনের হচ্ছে ক্ষমতা দুইটা, সাবজেক্ট এবং অবজেক্ট হওয়া। তাহলে এখানে এটা সাবজেক্ট, এই যে আওয়ার সাবজেক্ট এই ভার্বের, যার ফলে এটা প্রোনাউন। এখানে হার এই ভার্বের সাবজেক্ট। যদি এটা অ্যাডজেক্টিভ হতো তাহলে কি হইতো বলেন তো, আপনি বলেন ভাই, যে প্রশ্ন করেছেন, যদি এই হারটা অ্যাডজেক্টিভ হতো, হার, তাহলে কি হইতো বলেন তো, হার, হারের পরেই একটু নাউন থাকতো। হ্যাঁ বলেন তো দেখি, হার, হারের পরে নাউন থাকতো। হার, ইয়েস, এরপরে নাউন থাকতো। হ্যাঁ, এই যে ক্লিয়ার। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন এই বিষয়টাই, এই তো পসেসিভ বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, দেখেন এখানে উদাহরণগুলো দেখেন, তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবে যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আসলে। দেখেন এই যে মাই, হোমওয়ার্ক, ইওর, টাইম, এখানে হচ্ছে নাউন, এখানে হোমওয়ার্ক হচ্ছে নাউন, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে ইওর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ইওর এরপরে নাউন আছে, ইওর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ফেস এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আবার দিয়ার এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ কারণ এরপরে নাউন আছে, আওয়ার এটা পসেসিভ অ্যাডজেক্টিভ কারণ এরপরে স্কুল নাউন আছে। আমি আশা করছি সবার ক্লিয়ার এখানে, ক্লিয়ার কি সবাই? আচ্ছা, প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলো, প্রপার অ্যাডজেক্টিভ দেখেন, যেমন এশিয়ান, ফ্রেঞ্চ, চাইনিজ, জাপানস, ইংলিশ, আমেরিকান, এলিজাবেথিয়ান, হ্যাঁ বাংলাদেশি। এই যে দেখেন আপনাদের যে প্রশ্নগুলো ছিল, দেখেন খেয়াল করেন এখানে, এই যে চাইনিজ ফুড, এরপরেই অবশ্যই যখন নাউন হবে তখন এরপরেই একটা কি থাকতে হবে, নাউন থাকতে হবে। চাইনিজ ফুড, এই ফুড কে বলছে, এই ফুডের হচ্ছে বিশেষত্ব প্রকাশ করেছে যে কোন দেশের ফুড, চাইনিজ ফুড। আবার বাংলাদেশি পিপল, এখানে বাংলাদেশিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কাকে মডিফাই করেছে, এখানে পিপলকে মডিফাই করেছে সরাসরি। হ্যাঁ, দেখেন এরপরে আই লাইক চাইনিজ টি, এখানে এই যে টি, এই যে চাইনিজ টি, এখানে টি কে বোঝাচ্ছে চাইনিজ দ্বারা, যার ফলে এটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। যখন কোনো প্রপার নাউন অ্যাডজেক্টিভ হয়, যখন কোনো প্রপার নাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হয় তখন সেটা প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। এরপরে আমরা দেখি শি স্পিক্স ফ্রেঞ্চ ওয়েল, ফ্রান্স একটা দেশের নাম, সেখানে হচ্ছে ফ্রেঞ্চ কি, ফ্রেঞ্চ এখানে হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর আমরা দেখি যে দে ভিজিটেড অ্যান আমেরিকান ভিলেজ, এই যে আমেরিকান এই ভিলেজকে মডিফাই করেছে, যার ফলে এখানে আমেরিকান কি হবে,
এখানে হবে এটা প্রপার অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন জাপানিজ কার্টুনস। আমরা জানি জাপানিজ কার্টুনস এটা আমরা সবাই পছন্দ করি। বলেন তো জাপানিজ কোন কার্টুনটা খুবই জনপ্রিয় ছিল? কেউ বলতে পারবেন? ডোরেমন। হ্যাঁ, ডোরেমন। ওকে, এরপরে দেখি আমরা। ভাই এই জায়গায় কি সবাই ক্লিয়ার? প্রপার অ্যাডজেক্টিভ কি সবাই ক্লিয়ার? একটু আমাকে সাড়া দিবেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমার পরের দিকে চলে যাই। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো সহজ। দেখেন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কখন হবে এটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম, আজকে আবারও করতেছি। কাইন্ড হচ্ছে নাউন, যার ফলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই হোয়াট শব্দটা এটা হচ্ছে কি নাউন। যদি কোনো ওয়ার্ডের পরেই কি থাকে, নাউন থাকে, তাহলে অবশ্যই সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আমরা একটু খেয়াল করি, এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ এটা হচ্ছে নাউন। আবার হুইচ, এরপর সাবজেক্ট হচ্ছে নাউন, হুইচটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ, এখানে হুজ বলতে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ এরপরে রুম নাউন আছে। হুইচ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কেন এরপরে নাউন আছে। এরপরে দেখেন হুইচ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কেন এরপরে নাউন আছে। এরপরে দেখেন হোয়াট, এরপরে বুকস নাউন আছে যার ফলে এটা অ্যাডজেক্টিভ। এই অংশটুকু কি সবাই ক্লিয়ার? জি সবাই কি জি ক্লিয়ার স্যার, এই বুঝতে পারছি। অংশটুকু? ওকে, জি তাহলে স্যার। দেখি। আচ্ছা, এরপরে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ কোনগুলো যেটা এই এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ হয়? হ্যাঁ, সেগুলো দেখেন একটু, সবাই একটু খেয়াল করি আমরা। হোয়াট জিনিয়াস, এই যে হোয়াট, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে, যার ফলে এটাকে বলা হয় ইন্টারোগেটিভ কি অ্যাডজেক্টিভ বলা হয়। হ্যাঁ, আবার দেখেন হট ফুলি, এখানে হট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার হট অ্যান্ড এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যদি এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ হয় অবশ্যই সেটা কি হবে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। ওকে, এরপরে দেখেন হোয়াট আ ব্লেসিং। আবার দেখেন হোয়াট এ পিচ অফ ওয়ার্ক ইজ এ ম্যান। এখানে হট এটা হচ্ছে কি, এই সবগুলো ওয়ার্ড হচ্ছে এখানে সবগুলো হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এখন বিষয় হচ্ছে যে এগুলো কোথায় পাবেন আমি বলি আপনাদের, রেফারেন্স দেই। রুইন মার্টিনের বই পাবেন, খুব সুন্দর করে এক্সপ্লেইন করা আছে, যদিও 2-3টা সেন্টেন্স আছে। হ্যাঁ, আপনারা এটা একদম রুইন মার্টিনের বইয়ে পাবেন। আচ্ছা, এরপরে খেয়াল করি আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ আসলে কোনগুলো দেখেন, এখানে কি বলছে, হি শন মি হুইচ নট। রিলেটিভ প্রোনাউন হতে গেলে কি হবে জানেন? রিলেটিভ প্রোনাউন হতে গেলে এরপরে একটা এক্সট্রা নাউন থাকতে হবে। কি থাকতে হবে? এক্সট্রা নাউন থাকতে হবে। দেখেন হোয়াট, হুইচ, দ্যাট ইত্যাদি শব্দ যখন সরাসরি নাউনের আগে বসে অবশ্যই কি করতে হবে? দুইটা ক্লোজ থাকতে হবে। এই পাশে একটা ক্লোজ, এই পাশে একটা ক্লোজ থাকতে হবে। মেইন কথা দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু হবে না। আমি আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। কয়টা ফাইনাইট ভার্ব থাকতে হবে? দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখানে দেখেন বাক্যে হুইচ অংশে রিলেটিভ প্রোনাউন, এই যে এখানে কিন্তু আবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কিন্তু এই শব্দ হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। কেন পার্থক্যটা বোঝেন? এই হুইচ এর পরে কি নাউন আছে? হুইচ এর পরে কি কোনো নাউন আছে? এক্সট্রা কোনো নাউন আছে? নেই, যার ফলে এটা হচ্ছে প্রোনাউন। কারণ এর পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে নট, এই নোটটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কিন্তু এইখানে খেয়াল করেন এই যে হুইচ, এই শব্দটার পরে আছে কি? এই শব্দটার পরে আছে হচ্ছে নট। কি আছে? নট আছে, এটা নাউন, যার ফলে এটা কি হবে? ইন্টারোগেটিভ রিলেটিভ অ্যাডজেক্টিভ। ভাই এই বিষয়টিকে আপনারা ক্লিয়ার সবাই? যদিও এখান থেকে কোশ্চেন খুবই কম হয়, বলে হয়ই না, বাট আমি আপনাদের জানাই রাখলাম একটু। এই বিষয়টা কি সবার ক্লিয়ার? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে রিলেটিভ অ্যাডজেক্টিভ হতে গেলে এরপর একটা কি থাকতে হবে? এক্সট্রা নাউন থাকতে হবে এবং অবশ্যই উভয় পাশে ফাইনাইট ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? দুইটা ফাইনাইট ভার্ব। ক্লোজ হতে হবে। ক্লোজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লোজ মানে কি? দুইটা অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে।
এই অংশটুকু কি সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, আমাদের ক্লাস শেষের দিকেই। ইমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ, ইমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ কোনগুলো দেখেন, খেয়াল করেন। দিস ইজ মাই ওন কার, দিস ইজ মাই ওন কার। যদিও এই সেন্টেন্স গুলো এক ধরনের ভুল হয়, এই ভুলগুলো আমরা অবশ্যই আরেকটা সেন্টেন্স ক্লাসে আমরা শিখবো। সেটা হচ্ছে কি, এটা কি ধরনের এরর। বাহুল্য দোষ নামে একটা বিষয় আমরা কি শিখেছিলাম বাংলায়, বাহুল্য দোষ। আমি নিজের চোখে দেখেছি, এইখানে আমরা কি দেখি অন্য কারো চোখে দেখি? এখানে মাই কার বললে কি সেন্টেন্সটা হয়ে যেত না, দিস ইজ মাই কার? কিন্তু ওন কার কেন বলতে হইলো? ওন কার এই জন্য বলা হয়েছে যে এখানে জোর দিয়ে বুঝাইছে। এটা তো ইমপ্যাথেটিক, ইমপ্রেসিভ। হ্যাঁ ইমপ্যাসিস, অর্থাৎ জোর দিয়েছে, যার ফলে এই সেন্টেন্সটা এখানে ভুল না। কিন্তু যদি আমরা বলি বাহুল্য দোষ, সেই ক্ষেত্রে যে দিস ইজ মাই ওন কার, এর বাংলা কিন্তু হবে যে এটা আমার নিজের গাড়ি, বা এর বাংলা অর্থটা এরকম হওয়া দরকার যে এটা আমার নিজেরই গাড়ি। হ্যাঁ, এটা জোর দিয়ে বোঝাচ্ছে, অন্য কারো গাড়ি না। ধরেন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে গাড়িটি কার, আপনি কি বললেন? এটা আমার নিজেরই গাড়ি বা আমার নিজের গাড়ি। সেই ক্ষেত্রে এখানে আমাদের ওন কারটা ব্যবহার করা ঠিক আছে। কেন? এটা ইমফাসাইজ করছে, ইমফাসাইজ করছে। কিভাবে ইমফাসাইজ করছে? যে ওন কার, নিজের গাড়ি। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় ইমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ। এই কারের উপর ইমফাসাইজ করছে, জোর দিয়ে বুঝাইছে। এখন দেখেন, আই ওয়ান্ট দিস ভেরি পেন। এই ভেরি শব্দের অর্থ কি জানেন? এই ভেরি শব্দের অর্থ হচ্ছে এখানে যখন এভাবে ইউজ হবে, যেমন দিস ইজ এ ভেরি পারসন। দেখেন, দিস ইজ এ, আচ্ছা এখানে এ না দিই, দিস ইজ ভেরি পারসন। বলেন তো এই বাক্যের অর্থ কি হবে? দিস ইজ ভেরি পারসন, এই বাক্যের অর্থ হবে এই সেই লোক। মানে কি, এই ভেরি দ্বারা কি করছে? এখানে এমফাসাইজ করছে, জোর দিয়ে বুঝাইছে এই সেই লোক যে আমাকে গতকালকে কি বকা দিয়েছিল, এই সেই লোক যে আমাকে গতকালকে সাহায্য করেছিল। মানে এই কথাটা যখন আসে তখন এটা কি এমফাসাইজ বুঝায়। যেমন আই ওয়ান্ট দিস ভেরি পেন, আমি এই কলমটি চাই, আমি এই কলমটি চাই। এই যে ছোট বাচ্চারা দেখবেন যে ওরা হচ্ছে ওদের যখন আপনি হচ্ছে ইয়েতে নিয়ে যাবেন, এই যে দেখা যাচ্ছে যে কোনো শপে নিয়ে যাবেন, তখন তারা মানে জেদ করবে যে এটাই চাই আমার। হ্যাঁ, এই অংশটুকু কি সবার ক্লিয়ার? ইমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ সবাই একটু আমাকে জানাবেন, ইমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ সবার ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, এই যে মাই ওন কার, স্যার এখানে হ্যাঁ, তো স্যার ওনটা অ্যাডজেক্টিভ, কিন্তু স্যার মাইটা পসেসিভ অ্যাডজেক্টিভ না প্রোনাউন স্যার? মাইটা স্যার। এখানে অবশ্যই মাই হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। শুনেন, এইখানে যখন আপনি ওন মাই, এখানে হচ্ছে এই যে মাই ওন এই শব্দটা সরাসরি এই নাউনকে মডিফাই করেছে, আর এখানে মাই এই শব্দটা এই নাউনকেই মডিফাই করেছে, দেখেন সেপারেটলি মাই কার। এখানে জি তখন স্যার। পজিটিভ প্রোনাউন হবে না, তখন এটা পজিটিভ অ্যাডজেক্টিভই থেকে যাবে। এখানে কি মাই দ্বারা ওনকে মডিফাই করেছে বা ওনকে বুঝাইছে মাই ওন? না, এই দুটাই হচ্ছে এই নাউনের উপরই জোর। একটা হচ্ছে সরাসরি নাউনকে বুঝাইছে, আর একটা এই নাউনের উপর ফোর্স করছে। ভাই বুঝতে পেরেছেন কি? একটা সরাসরি বলছে মাই কার, আমি বলছে মাই ওন কার। মাই কার মানে কি আমার গাড়ি, আবার আরেকটা শব্দ ওখানে নিয়ে আসছে কি এমফাসাইজ করেছে। ভাই এই বিষয়টা কি আপনি ক্লিয়ার? জি স্যার। ওকে, ধন্যবাদ। আমি হ্যাঁ, ক্লিয়ার এই হতে অংশ- পারিনি জি স্যার, আমি ক্লিয়ার হতে পারিনি। আমার কেন যেন একটু কনফিউশন হচ্ছে। আপনি আবার একটু যদি বলতেন যে এই মাইটা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ না প্রোনাউন? স্যার, এইখানে মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কি কারণে পসেসিভ অ্যাডজেক্টিভ? এইখানে সরাসরি মাই বলছে যে মাই কার, হ্যাঁ আমার গাড়ি আচ্ছা, ঠিক ওন আছে। যদি না থাকতো, আর এই ওনটা own যদি না থাকতো, স্যার ওনটা যদি থাকতো দিস ইজ মাই কার, সেক্ষেত্রে মাইটা কি হইতো? পসেসিভ অ্যাডজেক্টিভ হইতো না প্রোনাউন হইতো? সেই ক্ষেত্রে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে, স্যার আমি লিখি সেন্টেন্সটা, দিস ইজ মাই কার। এই ক্ষেত্রে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে মাই শব্দটা পসেসিভ প্রোনাউন কখন হয়? মাই শব্দটা পসেসিভ প্রোনাউন, এই মাই শব্দ সরাসরি পসেসিভ প্রোনাউন হবে না, এটা পসেসিভ ফর্ম আছে। পসেসিভ ফর্ম হচ্ছে মাইন। বুঝতে পেরেছি, ক্লিয়ার, এখন ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। দিস
দিস ইজ মাই, এই সেন্টেন্সটা কি সঠিক? একটু বলেন তো। বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি, আর আর বলতে হবে না। থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার আমাদের অ্যাসিস্ট করতেছে যেন আমাদের কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এইটাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন? কেউ একজন একটু আমাদের সাড়া দিবেন। তার মানে মাই এবং ওন এই দুইটাই অ্যাডজেক্টিভ। মাইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ওনটা হচ্ছে এমফেটিক অ্যাডজেক্টিভ, তাই তো? জি জি জি। থ্যাংক ইউ, ভেরি ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে স্যার, ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এটাই হয়তো আমাদের শেষ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ দেখেন, কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা আসলে কিভাবে হয় দেখেন। BCS officers have to join a 6-month long foundation training. এইখানে কোন অংশটুকুকে আমরা বলবো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ? এই অংশটুকু হচ্ছে কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, কারণ এটাকে আবার আরেকটা অ্যাডজেক্টিভ বলা হয় হাইপোথেটিক্যাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সরি, এটাকে বলা হয় আবার হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। সরি, আই এম এক্সট্রিমলি সরি, এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, কারণ এই যে হাইফেন দিয়ে আছে, হাইফেন দিয়ে আছে। হ্যাঁ, ফাউন্ডেশন ট্রেনিং এই অংশটুকুকে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। হ্যাঁ, এই পুরো অংশটুকুকে এটাকে মডিফাই করেছে ফাউন্ডেশন ট্রেনিং, বেসিক অনুশীলন। এই জন্য এটাকে বলা হয় এখানে অ্যাডজেক্টিভ অফ কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, সরি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এবং এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এই অংশটুকু কি সবাই ক্লিয়ার? দেখেন হাইফেন থাকবে। হ্যালো, স্যার কি ডিসকানেক্টেড? তাই তো মনে হচ্ছে। হুম। নামুল ভাই কি আছেন? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন কি? জি ভাই। ক্লাস শেষ? না ভাই, স্যার তো পড়াইতে ছিল, না, ডিসকানেক্ট হয়ে পড়াতে গেল। পড়াতে স্যার আচ্ছা, ডিসকানেক্ট স্যার ডিসকানেক্ট, আমরা একটু অপেক্ষা করি। ওকে আচ্ছা, ওকে, আমরা একটু একটু দেখি। বাঁকা হয়ে আছে, আমরা ডিসপ্লেটা একটু ব্যবস্থা করি মাসুদ ভাই। না, এটা বাঁকা বাঁকা হতে ভালো হয়েছে, স্যারের পেজ দেখা যাচ্ছে, একটু বাঁকা থাক, অসুবিধা নাই। আচ্ছা, আর হরাইজন্টালি আমি ক্যালিব্রেশন করতেছি, স্যার ক্লাস কন্টিনিউ করুন। ওকে, এই অংশটুকুকে আমরা সবাই কি শুনতে পেরেছিলাম? এই অংশটুকু কি আমাদের ক্লিয়ার হয়েছিল? না স্যার। আচ্ছা হ্যাঁ, এই অংশটুকু তাহলে আমাদের আরেকবার একটু দেখতে হবে। একটু সবাই আমরা দেখি একটু যে নাউন অ্যাজ অ্যান, স্যার জি প্রিভিয়াস স্লাইডে যে ফাউন্ডেশন ট্রেনিং, জি, এই যে ফাউন্ডেশন ট্রেনিং, এখানে এই যে আমি বুঝাইছি এখানে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কখন হয়, যখন হাইফেন দিয়ে শুরু হবে। হাইফেন দিয়ে সাধারণত হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, এইখানে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে কি এখানে কি অ্যাডজেক্টিভ, এটা এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আর ফাউন্ডেশন ট্রেনিং, এই দুটোকে আমরা কম্পাউন্ড নাউন ধরতে পারি। হ্যাঁ, একটা কনসেপ্ট বা একটা ধারণাকে বোঝাচ্ছে, একটা ধারণাকে বোঝাচ্ছে যে ফাউন্ডেশন ট্রেনিং করার পরে বিসিএস অফিসারটা কি করে, জয়েন করে, যে জয়েন করতে হয়। যে ফাউন্ডেশন ট্রেনিং বলতে একটা কনসেপ্ট বা একটা ধারণা। এইখানে আমাদের বিষয়টা বুঝতে হবে যে নাউন কাকে বলে। নাউনের সংজ্ঞার মাঝে আছে, আপনার অক্সফোর্ড আর কেমব্রিজে দেখবেন যে একটা বিশাল বড় সংজ্ঞা আছে, যে সকল ওয়ার্ড কোন নাউন, যে সকল ওয়ার্ড সাধারণত কাকে বোঝায়, যে সকল ওয়ার্ড কোনো কিছুর কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা অথবা গুণের নাম বোঝায়,
এখানে কিন্তু দেখেন ধারণার নাম আছে, সাবজেক্টের এই সংজ্ঞার মাঝে আছে অক্সফোর্ড বা কেমব্রিজে। আপনারা দেখ বলি কি হয়েছে এখানে, এই পুরো ফাউন্ডেশন ট্রেনিং দ্বারা কি বোঝাচ্ছে, একটা কনসেপ্টকে বোঝানো হচ্ছে, একটা কনসেপ্ট বা একটা ধারণাকে বোঝানো হচ্ছে। ফাউন্ডেশন বেসিক একটা ট্রেনিং, বা ধরেন অনেকগুলো ট্রেনিং, ফাউন্ডেশনের মধ্যে অনেকগুলো ট্রেনিং থাকতে পারে, সেগুলো তারা সম্পূর্ণ করে যাচ্ছে। হ্যাঁ, যার ফলে এটা কি হবে, এটা হবে দুইটা দুইটা মিলে হবে কি কম্পাউন্ড নাউন। আর এখানে লং, সরি 6 মান্থ লং, এইখানে হচ্ছে কি হবে, এটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড। এবং এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কারণ হাইফেন আছে। আমি আশা করছি সবাই এই অংশটুকু বুঝতে পেরেছেন। ভাই এই অংশটুকু কি আপনার ক্লিয়ার, যে প্রশ্ন করেছিলেন যিনি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এই জায়গায় সমস্যা ছিল মনে হয়। আচ্ছা, আমরা এখন এই যে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে যে যে কোনো পার্টস অফ স্পিচ সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। নাউন কখন অ্যাডজেক্টিভ হয়, পাশাপাশি যদি দুইটা নাউন হয়, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা একটা নাউন, এটা একটা নাউন। আমি এরকম একটা উদাহরণ গতকালকে দিয়েছিলাম যে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, আমি লেখাটা ক্লিয়ার করে লিখি। এখানে সমস্যা হচ্ছে, এখানে দেখেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউনিভার্সিটি এবং না স্টুডেন্ট দুটাই হচ্ছে নাউন। পাশাপাশি যদি দুইটা নাউন বসে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই নিয়ম অনুসারে দুইটা নাউন যদি বসে তাহলে প্রথমটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এইখানে ঠিক সেম ভাবে হয়েছে যে এখানে ভিলেজ ও নাউন, লাইফ ও নাউন, প্রথম নাউনটা কি হবে, অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউনই থাকবে। দেয়ার ইজ এই যে বাথ টিউব, হ্যাঁ এখানে খেয়াল করেন এই যে বাথ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। দেন গভর্নমেন্ট, এখানে খেয়াল করেন যে এই যে ভার্ব অ্যাডজেক্টিভ, কখন ভার্ব অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, এটা আমরা এখানে বুঝতে পারলাম, হয়তো আমরা এখানে বুঝতে পেরেছি। এরপরে খেয়াল করেন যে অ্যাডভার্ব কখন অ্যাডজেক্টিভ হয়, দেন হচ্ছে অ্যাডভার্ব। দেখেন মেইন কথা, তারপরে নাউন থাকবেই, পাশাপাশি দুইটা নাউন, দুইটা অ্যাডজেক্টিভ বা যেটাই থাক, প্রথমটা কি হয়ে যাবে, পাশাপাশি যদি দুইটা নাউন থাকে, দুইটা এখানে দেখেন পাশাপাশি দুইটা নাউন, তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ। খেয়াল করেন পাশাপাশি দুইটা পাশাপাশি ভার্বের পূর্বে দেখেন একটা ভার্ব আর একটা, বাত মানে কি গোসল করে না, বাত মানে গোসল করা, এরপরে কি আছে, টিউব। খেয়াল করেন তার মানে এখানে ভার্বটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখানে কারণ কি, এর পূর্বে কি আছে, এই যে ডিটারমিনার আছে, এরপরে প্রিপজিশন আছে। দেখেন এই নিয়মটা খেটেছে এখানে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এরপরে দেখেন অ্যাডভার্ব কখন অ্যাডজেক্টিভ হবে, এরপরে দেখেন এই যে ডিটারমিনার এবং এরপরে ভার্ব আছে। দেখেন তার মানে কি, প্রথমবার অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। ভাই এই নিয়মটা হচ্ছে ওই যে আমরা ডিটারমিনার ডট 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 যেটা আমরা শিখেছিলাম, এখানে ফুল স্টপ অথবা প্রিপজিশন অথবা ভার্ব, এটা 90% ক্ষেত্রে খাটবে। আর কিছু ক্ষেত্রে আমাদের কল্পনা করতে হবে, আমাদের কল্পনা শক্তিটাকে কাজে লাগাইতে হবে, সবকিছু রুলস হবে না। এরপরে আমরা খেয়াল করি, একটু দেখি এই যে দা অ্যাডজেক্টিভ, এই যে উইল, এখানে দেখেন উইল রিমাইন্ড। হ্যাঁ, এখানে খেয়াল করেন এই যে পরে দুইটা ওয়ার্ড আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। প্রিপজিশন অ্যাজ অ্যাডজেক্টিভ, প্রিপজিশন কখন অ্যাডজেক্টিভ হবে, খেয়াল করেন সেম কথা, এই যে দি ডিটারমিনার, এই যে ইজ ভার্ব, তার মানে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। অধিকাংশ ক্ষেত্রে আমাদের ওই নিয়মটা খাটবে। তার মানে 10% আমাদের একটু কল্পনা শক্তিটাকে বৃদ্ধি করতে হবে। এই অংশটুকু কি সবার ক্লিয়ার? যারা ক্লাসে আছেন একটু আমাকে বলেন অংশটুকু কি ক্লিয়ার, আপনাদের ক্লিয়ার কি অংশটুকু? Sir, is the second example. There is no bathtub in the apartment. হ্যাঁ Sir, এটা bath এখানে verb. হ্যাঁ, এটা ভার্ব ছিল, এটা নাউন হয়ে গেছে, কারণ এই যে ডিটারমিনার প্রিপজিশন, এখানে ভার্ব কিন্তু এটা হবে নাউন, এখানে হবে অ্যাডজেক্টিভ, আর এটা তো হচ্ছে নাউন আমরা জানি।
জি বলেন, আর কোনো প্রবলেম? না স্যার। ওকে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা এখন স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার হাইফেন দ্বারা যুক্ত শব্দগুলো আপনার অ্যাডজেক্টিভ। স্যার এই হাইফেন দ্বারা যুক্ত শব্দগুলোর শেষে কি আপনার ভার্বের সাথে এস বাই যুক্ত হবে? মানে এর শেষে কি এস বাই যুক্ত হবে? হাইফেনেটেড ওয়ার্ড যেগুলো, এগুলো শেষে এস বা ইএস যুক্ত হয় কিনা, জি, এগুলোর এস বাই সঙ্গে যুক্ত হবে কিনা? অ্যাডজেক্টিভের সঙ্গে সাধারণত এস বা ইএস যুক্ত হয় না। কি জন্য হবে না আমি একটু দেখাই, খেয়াল করেন। আপনি এখানে কোনটার সঙ্গে এস যুক্ত হওয়ার কথা বলতেছেন, একটু ক্লিয়ার করে একটু বলেন আমাকে, আমি বিষয়টা ব্যাখ্যা খুব স্মুথলি করে দেবো আপনাকে। এখানে কি 6 মান্থের সঙ্গে আপনি করবেন? 6 মান্থ লং, এই পুরো অংশটুকু দ্বারা একটা দীর্ঘ সময় একটা একটা বিষয়কে মানে হচ্ছে রিকগনাইজ করতেছে, এটার সঙ্গে এস ইএস যুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আপনার কি প্রশ্ন উত্তর পেয়েছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সাধারণত এগুলো অ্যাডজেক্টিভ হয়েছে, যার ফলে অ্যাডজেক্টিভের সঙ্গে এস ইএস হবে না। হ্যাঁ, প্রশ্নগুলো আমরা সলভ করি, জাস্ট কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো সলভ করার মধ্যে দিয়ে আমাদের শেষ হবে। বলেন এখানে হি ওয়াজ এ রাদার ডিসএগ্রিবল ম্যান, এখানে ডিসএগ্রিবল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ওকে, গুড, থ্যাংক ইউ। অ্যাডজেক্টিভ, কারণ এই বি এলি আছে, এইবল। পরেরটাতে যাই আমরা, হেরিডিটি, হেরিডিটরি, বলেন। স্যার এটাও অ্যাডজেক্টিভ, কারণ শেষে ওয়াই যুক্ত আছে। হ্যাঁ, ওয়াই যুক্ত আছে, ওয়াও, গ্রেট গ্রেট। এরপরে বলেন পিপল, পিপলের অ্যাডজেক্টিভ কি হবে? স্যার পিপলের সাথে তো পপুলার। কোনো মানে কিছু যুক্ত হবে না, কারণ এটা আপনার সাবজেক্ট মনে হয় হচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, কোন ওয়ার্ডের শেষে যদি এ হয় থাকে অথবা জেটি থাকে, তাহলে এটা হবে ভার্ব। এটা কি হবে? ভার্ব। যদি সাধারণত এ আর থাকে কোন ওয়ার্ডের শেষে, এটা সাধারণত নাউন হয়, যেমন সিঙ্গুলার, প্লুরাল। বাট এগুলো যদি সেন্টেন্সের ক্ষেত্রে আবার এটা বুঝতে হবে, কিন্তু পপুলার এই শব্দটাই ভুল। সরি সরি সরি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে না পপুলার, এটা হবে কি, একটা হচ্ছে ধারণার নাম বোঝাচ্ছে। হ্যাঁ, বাট কিন্তু যদি কোনো অর্ডার শেষে টিওয়াই থাকে, অর্ডার শেষে যদি কোনো টিওয়াই, এমইএনটি, টিআইওএন এগুলো যদি থাকে, তাহলে সেটা হবে কি, সেটা হবে হচ্ছে নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এইখানে সঠিক অ্যান্সার কোনটা হয়তো আমরা বুঝতে পেরেছি, পপুলাস। ওকে, থ্যাংক ইউ ফর এনজয়িং টুডেস ক্লাস। ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন একটা ক্লাসে। আর আপনাদের যে কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে, আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই হাম্বিলি আমাদের মানে জিজ্ঞাসা করতে পারেন পরবর্তী ক্লাসে। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে একটা ব্যাখ্যা, সঠিক একটা ব্যাখ্যা দিবার জন্য। আচ্ছা, আজকে কি পুরো ক্লাস মিলে কারো কোনো প্রশ্ন বা কেউ কোনো কিছু বলতে চান? আমি ক্লাসটি এখানে শেষ করছি তাহলে আজকে। স্যার সবাইকে অসংখ্য জি। আগামীকালকের ক্লাস কি 9টায় নাকি 9টায়? আচ্ছা, এইটা হচ্ছে স্যার জানিয়ে দিবে, এটা স্যার জানিয়ে দিবে আমাদের স্যার নওশাদ ছাড়া অবশ্যই জানাবেন আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কবে ক্লাস হবে, কখন হবে। এটা স্যার বলবেন, স্যার হচ্ছে একটু পরে আপনার সঙ্গে কথা বলবে, একটু কথা বলবেন আপনারা। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ক্লাস কি শেষ তাহলে? জি স্যার, ক্লাস শেষ। এনামল কি আছো? এনামল আছি। আচ্ছা, আজকে তো অনেক আর্লি ক্লাস শেষ হয়ে গেছে, হয়ে যাওয়ারই কথা।
যেহেতু মানে আজকে অর্ধেক গতকালকে ক্লাস, প্রসেস গতকালকে করবো অর্ধেক ক্লাস হয়ে গেছে। তো স্টুডেন্টরা একটু কমেন্টস করো তো কেমন হয়েছে ক্লাস, বা তোমাদের আরো কোনো কিভাবে আরো